আচ্ছা, ওকে। আমরা যে এক্সেস সার্ভার 2019 আমরা দেখব। আসলে মাইক্রোসফটের একটা মেইল ওয়ার্ল্ডের যে এক্সেস মানে মেইল কমিউনিকেশনের যে সবচেয়ে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো সাথে যদি কম্পেয়ার করেন, ওয়ান অফ দ্য মোস্ট প্ল্যাটফর্ম হলো এক্সচেঞ্জ সার্ভার 2019। এক্সচেঞ্জ সার্ভার সেটা শুরু হয়েছে ধরেন আপনার 2007, এক্সচেঞ্জ সার্ভার 2010, 2013, 2016, এক্সচেঞ্জ সার্ভার 2019, এটাই হলো এখন লেটেস্ট। এখন আমরা এক্সচেঞ্জ সার্ভার 19 আমরা কি কি শিখবো, কোর্স আউটলাইনটা তো আসলে আপনাদের আগে জানা দরকার। আসলে আমরা এই কোর্সে কতটুকু শিখাবো, কতটুকু কভার করব, সেটা যে সেই জায়গাটা আসলে আমি মডিউল গুলো আসলে আপনাদের সাথে আলোচনা করছি। যে দেখেন মডিউল অনে যে ডিপ্লয় এক্সেস সার্ভার 2019, কিভাবে এক্সেস সার্ভার 19 ডিপ্লয় করে, প্রিরিকুইজিট কি, কোন কোন প্ল্যাটফর্ম আসলে সাপোর্ট করে, রিকোয়ারমেন্টটা কি বা ডিজাইনটা কি, সেটা আসলে ডিপ্লয়িং এর ক্ষেত্রে আমাদের নিতে হয়। যে তার মানে আমরা দেখবো আজকে আসলে এক্সেস সার্ভার সবচেয়ে হলো ডিজাইন অ্যান্ড প্ল্যানিংটাই হলো মূল জিনিস, সেটা আজকে আমরা কভার করবো। আজকে আসলে প্ল্যানিংটা এক্সেস সার্ভার কিভাবে আসলে ইনস্টল করতে হয়, প্ল্যানিং, ডিজাইন, সিস্টেমের স্টাডি, প্রিরিকুইজিট, আসলে কোন এনভায়রনমেন্টে কিভাবে কাজ করবে, সেটা পুরাটা আসলে দেখবো আমরা আজকের টপিকসে থাকবে। সেকেন্ড মডিউলে যেটা দেখবো ম্যানেজিং এক্সচেঞ্জ সার্ভার 2019, কিভাবে আসলে এক্সচেঞ্জ সার্ভার ম্যানেজ করব 19, সেটা আমরা আসলে দেখবো এই সেকেন্ড মডিউলে। তারপরে যেটা হলো ম্যানেজিং রিসিপিয়েন্ট অবজেক্ট, আমাদের মেইল সার্ভারে যে রিসিপিয়েন্ট আছে, যে আপনাদের মেইল বক্স আছে, ইউজার আছে, সেটা আসলে কিভাবে ম্যানেজ করে, কিভাবে আপনার মেইল বক্স গুলো কখনো কোয়ারেন্টাইন হলে কিভাবে ম্যানেজ করে, কিভাবে আসলে ডাটা আপনার লিমিট কোটা সেট করে, তারপরে হলো আপনার মেইল বক্স কখনো ডিলিট করলে সেখান থেকে কিভাবে আসলে ডাটা রিট্রিভ করে, কোয়ারেন্টাইন হলে সেখান থেকে কিভাবে মানে মানে সেখান থেকে কিভাবে ছাড়ানো যায়, মেইল বক্স যদি কিউতে পড়ে থাকে সেখান থেকে কিভাবে মেইল বক্স আসলে কেন কানেক্ট হচ্ছে না, আউটলুক কানেক্ট হচ্ছে না কেন, ওয়েবে লগ ইন হচ্ছে না কেন, আসলে এই রিসিপিয়েন্ট অবজেক্ট গুলো আসলে আমরা ম্যানেজ করতে পারি বা ট্রাবলশুটিং করতে পারি, কিভাবে কনফিগার হবে, কানেক্ট হবে। সো এই জায়গাগুলো আসলে এখানে আমরা দেখি। এবং ম্যানেজিং এক্সেল সার্ভার 2019 এন্ড রিসিপিয়েন্ট অবজেক্ট বাই ইউজিং এক্সেস পাসওয়ার্ড, এবং ওই আমরা যেটা গ্রাফিক্যালি করতে পারবো সেটা আবার এক্সেস ম্যানেজমেন্ট শেলেও আমরা এই কাজগুলো করতে পারবো। এবং অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো সেগুলো আসলে এক্সেস পাওয়ারশেল মানে এক্সেস ম্যানেজমেন্ট শেল দিয়ে আসলে করতে হয়। মডিউল 5 ইমপ্লিমেন্টিং ক্লায়েন্ট কানেক্টিভিটি, ক্লায়েন্টের যে কানেক্টিভিটিটা কিভাবে হবে সেগুলো আসলে আমরা কনফিগার করব এই মডিউল 5 এর। তারপরে যে জায়গাটা আসলে আমরা চিন্তা করছি ম্যানেজিং হাই অ্যাভেলেবিলিটি অন এক্সেস সার্ভার, আমরা এক্সেস সার্ভারের হাই অ্যাভেলেবিলিটি রিডান্ডেন্সি মানে ড্যাক সিস্টেম, ড্যাক মানে এটাকে ডাটাবেস অ্যাভেলেবিলিটি গ্রুপ বলে, মানে এক্সেস সার্ভারের হাই অ্যাভেলেবিলিটি, একটা সার্ভার যদি ডাউন হয়ে যায় তাহলে আর একটা সার্ভার দিয়ে আসলে আমরা কিভাবে এখানে সার্ভিস আমরা আপ করতে পারবো। এবং ইমপ্লিমেন্টিং ডিজাস্টার রিকভারি অফ এক্সেস সার্ভার, এবং কখনো ডিজাস্টার হলে কিভাবে আমরা রিকভারি করব সেগুলো আমরা দেখব। সেকেন্ড হলো কনফিগার অ্যান্ড ম্যানেজিং মেসেজ ট্রান্সপোর্ট, তার মেসেজ যে ট্রান্সপোর্ট গুলো হবে কিভাবে হবে, বারাকোডা দিয়ে হবে না ইউপি দিয়ে হবে না কিভাবে মানে স্পাম ফিল্টার সারা হবে, যে ট্রান্সপোর্ট রুল গুলো কনফিগার করা এনটিএস, এবং সেখানে আসলে আমরা অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাম, ম্যালওয়্যার প্রোটেকশন কিভাবে হয় সেগুলো আসলে আমরা কনফিগার করব। যে কি ইমপ্লিমেন্টিং অ্যান্ড ম্যানেজিং এক্সেস অনলাইন ডেভেলপমেন্ট, এবং এক্সেস অনলাইন ডেভেলপমেন্ট আসলে হাইব্রিড কিভাবে কনফিগার করে সেটাও আসলে আমরা টাচ দেওয়ার চেষ্টা করব। এটা হলো আপনাদের মূলত ক্লাসের টপিকস। এখন আমি যে জায়গাটা শেয়ার
সেকেন্ড আমি একটু স্লাইডটা আসলে বের করি, তারপরে আসলে ডিজাইনে যাব। আচ্ছা, আমরা কি শিখবো এটা তো একটা ধারণা পেয়ে গেল। এখন যে টপিকটা আসলে মূল ক্লাসের দিকে আসতেছি, ডিপ্লয়িং এক্সচেঞ্জ সার্ভার 2019। এক্সচেঞ্জ সার্ভার যখন ডিপ্লয় করব তখন আসলে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। যে দেখেন আমরা যা দেখবো, ওভারভিউ অফ এক্সচেঞ্জ সার্ভার 2006। আচ্ছা কোনটা, আচ্ছা ওকে, ওভারভিউ অফ এক্সচেঞ্জ সার্ভার 2019, রোল আর্কিটেকচার এক্সচেঞ্জ সার্ভার 2019, কিছু নিউ ফিচার আছে, এবং এক্সচেঞ্জ সার্ভার 13 এর থেকে আসলে 19 এর কি চেঞ্জেস আছে সেটা, ডিসকন্টিনিউ এন্ড মানে কিছু সার্ভিস, আগের যে সার্ভিস ছিল 1916 13 এ সেটা কিছু ডিসকন্টিনিউ করেছে, অন প্রিমিসিস এক্সচেঞ্জ ভার্সেস এক্সচেঞ্জ অনলাইনের কিছু ফিচার। আচ্ছা, এর আগে আমি আসলে একটা ডিজাইন দেখাবো, একদম রিয়েল লাইফের ডিজাইনটা, তারপরে আসলে আপনাদেরকে ইসে নিতে চাচ্ছি। আমি একটু শেয়ার দেই, তারপরে আপনাদেরকে একদম পুরো ফাইনালি একটা মানে রিয়েল লাইফের একটা ডকুমেন্ট দেখাবো, আপনাদের মূল জায়গায় যেতে চাচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যে দেখেন প্রজেক্টে একটা প্রজেক্ট বের করি। আচ্ছা, আচ্ছা ওকে, শেয়ার দিই, তারপর আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ওকে, নিউ শেয়ার। দেখেন আমরা এক্সচেঞ্জের ডিপ্লয় যদি করি একদম রিয়েল লাইফে, দেখেন যে আমাদের ডিপ্লয় করতে হলে আমাদের যা চিন্তা করতে হয়, আমার একটা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দরকার। অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার, এটা অ্যাক্টিভিটি শেয়ারটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, যখন আর একটু বড় করা যায়, মানে একটু বড় করলে ভালো হয়, আর একটু ওয়াইড করেন। বাট হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি একটা ডিজাইন দেখাচ্ছি, একদম পুরা ডিজাইন। যে দেখেন আমার একটা অর্গানাইজেশনে আইএসপি থেকে ইন্টারনেট আসলো, মানে ডিজাইনটা কিভাবে হয় একটা এক্সচেঞ্জ সার্ভার যখন আমরা ই করি। দেখেন আইএসপি থেকে ইন্টারনেট আসলো, আমি একটা ফায়ারওয়াল দিলাম, ফায়ারওয়ালের সাথে কোর্স সুইচ থাকে, কোর্স সুইচের সাথে অ্যাক্সেস সুইচের সাথে ইউজাররা কানেক্ট থাকে, সাথে কোর্স সুইচের সাথে যে ডিস্ট্রিবিউশন সুইচ থাকে বা অ্যাক্সেস সুইচ থাকে ডিস্ট্রিবিউশন, তার সাথে আমার কি করলাম, অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার কনফিগার করতে হবে। অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার কনফিগার করার পরে তার যদি একটা ব্যাকআপ রাখতে চাই, তাহলে এডিশনাল অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দরকার। সেকেন্ড, যদি আমি মেইল বক্স এক্সচেঞ্জ সার্ভার চিন্তা করি, আমার একটা এক্সচেঞ্জ সার্ভার আর একটা এক্সচেঞ্জ সার্ভার রেপ্লিকেশন হবে, সাথে একটা উইটনেস সার্ভার লাগবে। তার মানে কি, এক্সচেঞ্জ সার্ভারের রিডান্ডেন্সি থাকবে। উইথ দ্যাট মানে আমার একটা এক্সচেঞ্জ সার্ভার বসে গেলে আর একটা এক্সচেঞ্জ সার্ভার চলবে, কিন্তু করতে গেলে আমাকে একটু যদি চিন্তা করি এইভাবে ডিজাইনটা, যে দেখেন এটা আমার সার্ভার, এই মানে আমার একটা ফিজিক্যাল সার্ভার হাইপার-ভিতে আছে। এই হাইপার-ভিতে আমি দুইটা সার্ভার দিলাম, একটা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার জন্য আর এক্সচেঞ্জ সার্ভার 1 এর জন্য একটা। সেকেন্ড, এটার আবার ব্যাকআপ আর একটা নিলাম, এডিসি, এডির ব্যাকআপ এডিসি, আবার এক্সচেঞ্জের ব্যাকআপ সেকেন্ড এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ আর দুটো এক্সচেঞ্জের মধ্যে একটা উইটনেস সার্ভার দরকার হবে আপনার এই দুটো সিস্টেমের রিডান্ডেন্ট সিস্টেম রাখার জন্য। উইটনেস সার্ভার তার মানে আমি যদি একটা অর্গানাইজেশনে এক্সচেঞ্জ সার্ভার ডিপ্লয় করতে চাই,
তাহলে আমার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার লাগবে। সেই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলারের যদি হাই অ্যাভেলেবিলিটি চান তাহলে একটা এডিশনাল ডোমেন কন্ট্রোলার লাগবে। তারপর হলো আমি যে এক্সেল সার্ভার যেখানে ইনস্টল করব সেই এক্সেল সার্ভারের যদি আমি রিডান্ডেন্ট চাই, হাই অ্যাভেলেবিলিটি চাই, তাহলে আমার সেই হাই অ্যাভেলেবিলিটির জন্য আর একটা এক্সেল সার্ভার দরকার হবে, সেখানে একটা উইটনেস সার্ভার লাগবে। তার মানে ডিজাইনটা কি আপনারা বুঝছেন কিনা, কারো কোশ্চেন আছে কিনা যে এটা হলো একটা অর্গানাইজেশনের মানে হাই অ্যাভেলেবিলিটি সহ ডিজাইন, মানে এইখানে ডিজাইনটা আমি আসলে আজকে যেটা মানে এক্সেল সার্ভার করার ক্ষেত্রে ডিজাইনটা আসলে বোঝাটাই হলো বড় কথা, বলেন না আচ্ছা, রিচার্ড? এই উইটনেস সার্ভারটা কিসের জন্য? আমি তো বাকি গুলো বুঝলাম। আচ্ছা দেখেন, ধরেন আমার আচ্ছা এডির ব্যাকআপ এডিসি দেখলাম, এখন ওনার জন্য এক্সেল সার্ভার হাই অ্যাভেলেবিলিটি সহ আমরা করব, তখন ড্যাগ করতে হলে মানে ডাটাবেস অ্যাভেলেবিলিটি কথা ড্যাগ, তাহলে আপনাকে একটা উইটনেস সার্ভার দরকার আছে। এটা হলো ড্যাগের রিকোয়ারমেন্ট, মানে হাই অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্ট। মানে দুইটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেম যদি ডাউন হয়ে যায় বা আরেকটা দুটার মধ্যে রেপ্লিকেশন যে থাকবে, রেপ্লিকেশন মানে কি ওই সার্ভার দুটার মধ্যে কমিউনিকেশন করার জন্য এই উইটনেস সার্ভারের কাজ হলো দুটা সার্ভার লাইভ আছে কিনা সেগুলো সে রেপ্লিকেশন গুলো ঠিক করে রাখা। আচ্ছা, হ্যালো। আচ্ছা ভাইয়া, এই উইটনেস সার্ভারটা কি আমরা এডির মধ্যেই রাখতে পারি না? আচ্ছা সাপোজ এখানে আলাদাভাবে কোনো উইটনেস সার্ভার না রাখি, আমি এডির মধ্যে এটা ডিপ্লয় করে দিলাম। আচ্ছা আপনি, আমরা তো একটা এডির মধ্যে এক্সচেঞ্জও করতে পারি, করার ক্ষেত্রে কোনো ডিফেন্ডেন্সি নেই, কিন্তু আমরা যখন একটা মানে কর্পোরেট বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করব তখন আসলে স্ট্যান্ডার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি রিয়েল লাইফে সার্ভার কম থাকে করতে পারেন, কিন্তু সেটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, বুঝতে পারছেন কিনা? করা যাবে না এরকম কিছু না, কিন্তু যখন আমি একটা অর্গানাইজেশন ডিপ্লয় করব আমার একটা প্ল্যান তো থাকবে 10 বছরে। ধরেন কোনো কারণে এডি নষ্ট হয়ে গেল, এডির মধ্যে উইটনেস সার্ভার করলেন কিন্তু এডিসি আছে, তখন কিন্তু আপনার এক্সচেঞ্জ দুটো চলবে না, বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি, বাট আপনি চাচ্ছেন যে এই উইটনেস সার্ভারের কস্টটা কমাইতে, তাই তো? বা একটা সার্ভার বেশি লাগতেছে, এটা একটা সার্ভার বেশি লাগতেছে এবং উইটনেস সার্ভারের কাজটা আসলে মানে কি রকম কাজটা ওইটা আগে ডিটেলসটা না জানলে আসলে ওইভাবে আমি ইয়া করতে পারতেছি না, কোশ্চেন করতে পারতেছি না আসলে। আচ্ছা উইটনেস সার্ভার হলো, আচ্ছা উইটনেস বলতেছে বোঝাই তো যাচ্ছে যে একটা আপনার সাক্ষী সার্ভার, মানে আপনি যখন এক্সচেঞ্জ ডিপ্লয় করব ড্যাক মানে রিডান্ডেন্ট সিস্টেম করতে হলে আর একটা উইটনেস সার্ভার লাগবে। উইটনেস সার্ভার কি থাকে? আচ্ছা ওকে, আর একটু সহজ করে বলি, আপনারা ক্লাস্টারিং করছেন কখনো? ফেইলওভার ক্লাস্টারিং মানে ক্লাস্টারিং হলো হাই অ্যাভেলেবিলিটির একটা কনসেপ্ট। সেই হাই অ্যাভেলেবিলিটির কনসেপ্টের ক্ষেত্রে আপনাকে একটা সেন্ট্রাল শেয়ার পার্ট লাগে, যেখানে দুটা এক্সচেঞ্জের ফেইলওভার ক্লাস্টারিং এর কিছু ইনফরমেশন থাকতে হয়। একটা ক্লাস্টারিং করতে হলে অথবা ড্যাক করতে হলে হাই অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আপনাকে উইটনেস সার্ভার মাস্ট লাগবে। এখন উইটনেস সার্ভার কেন ইউজ করি? আপনার আমি একটু অ্যাডভান্সে যাচ্ছি যেহেতু কোশ্চেন করেছেন। আমার দুইটা এক্সেল সার্ভারের ভিতরে হাই অ্যাভেলেবিলিটি মানে কি হার্টবিট, মানে আমরা হার্টবিট কনফিগার করি, এবং দুইটা এক্সেল সার্ভার যখন আমি রিডান্ডেন্ট সিস্টেম তৈরি করি তখন মানে প্রি রিকোয়েজিট হিসেবে উইটনেস সার্ভার, উইটনেস সার্ভারে দুইটা সিস্টেমের একটা কনফিগারেশন ফাইল ওখানে জমা থাকে, যেটা কনফিগারেশন ফাইলের কারণে দুটা সার্ভার লাইভ আছে কিনা সেই ইনফরমেশন গুলো বা রেপ্লিকেশন গুলো সেটা উইটনেস সার্ভারের মাধ্যমে দুইটা সার্ভারের কাছে পাস করে। এবং এই উইটনেস সার্ভার না হলে আপনার আমার রিডান্ডেন্ট সিস্টেম আমি করতে পারবো না। এখন সেই উইটনেস সার্ভার আপনি এডির মধ্যে করেন আর যেখানেই করেন আপনাকে উইটনেস সার্ভার হলো ড্যাগের রিকোয়ারমেন্ট প্রি রিকোয়েজিট মানে করতে হলে। এখন এটাকে কোরামডিক্স ফাইল শেয়ার করে, কোরামডিক্স এর মধ্যে রিডান্ডেন্ট সিস্টেমের কিছু কনফিগারেশন ফাইল থাকবে যেটাকে আমরা ড্যাগ করব, ড্যাগের কিছু ইনফরমেশন ফাইল থাকে এবং সেই অনুসারে আমরা কনফিগার করি। একটা উইটনেস সার্ভার একটা মানে মানে হাই অ্যাভেলেবিলিটি একটা কনফিগারেশন ফাইল থাকবে ওটার।
এবার ক্লিয়ার আপনার? জি ভাইয়া ক্লিয়ার। মানে আমি যদি ড্যাগ করতে না চাই সামহাউ, আমার অর্গানাইজেশনে আমার সার্ভার স্টোরেজ কম বা এভরিথিং সবকিছুই কম আছে, আমার বাজেট কম, সেক্ষেত্রে আমি এক ড্যাগ ছাড়াই, যদি আমার ড্যাগ করতে না হয় সেক্ষেত্রে আমার উইটনেস সার্ভার লাগতেছে না, এই টাইপের কি কোনো কিছু? আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর কথা। আমার একটা অ্যাক্টিভিটি ডোমেন কল, আমি চাচ্ছি না তার ব্যাকআপ বানাইতে, তার মানে এডিসি দরকার নাই। ওকে, আমার দরকার নাই, দরকার নেই। আমি জি আচ্ছা, এখন আমার শুধু অনলি একটা এক্সচেঞ্জ সার্ভার ইউজ করব, জি জি তার মানে আমার তো আর কিছু লাগবে না। না, আর কোনো যখনই কিছু আমি লাগতেছে না। হাই অ্যাভেলেবিলিটি বা রিডান্ডেন্ট সিস্টেম করতে হবে, তখনই আসলে আমার রুটিন সার্ভারটা দরকার। এটাই আমার কোশ্চেন ছিল যে, জি ক্লিয়ার, এটাই আমার কোশ্চেন ছিল। আমার যদি উইদাউট ড্যাগে, আমি উইদাউট ড্যাগ না করলে আমার সেক্ষেত্রে উইটনেস সার্ভার লাগতেছে না। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, এখন ভাই একটা আহ, বলেন। আমাদের যে কোর্স এখন যেটা চলবে, এটা কি আমাদের এই ল্যাব এভাবে আমাদের কোর্স কারিকুলামটা ডিজাইন করা হয়েছে? আপনি যেভাবে এটা দেখালেন, এই যে উইটনেস সার্ভার থাকবে, ফিজিক্যাল সার্ভার দুইটা, আপনি আচ্ছা, পজিশন। আপনি আপনি মানে কিছু আগে আমরা আসলে কি কি আমাদের কোর্সে কভার হবে সেটার মডিউলগুলো আমি দেখাইছি, আপনি ওই সময় ছিলেন কিনা? হ্যাঁ, ওই সময় ছিলাম না। আমি বলতে যাচ্ছি, এই যে আপনি ডিজাইন যেটা প্রফেশনালি একটা যখন অন প্রিমাইস কোনো এক্সচেঞ্জ সার্ভার ডেপ্লয় করা হয়, আপনি তো বলতেছেন এই জিনিসগুলো থাকতে হবে। সো আমাদের আমি আমি বলছি এটা হলো হাই অ্যাবিলিটির ক্ষেত্রে, কেমন? রাইট। হাই অ্যাবিলিটি। এখন আমরা যেটা হলো যে এই যে ডিজাইন দেখাচ্ছেন সেই অনুসারে আমাদের ক্লাস করাবেন কিনা, তাই তো? রাইট। আমরা আসলে কোর্সে যা কভার করবে সেগুলো যা যা আমরা আপনাদেরকে দেখাবো পুরোটাই কভার করা হবে, এখানে মানে অডিট হওয়ার কিছু নাই। এবং আমরা চেষ্টা করব বেস্ট, এখানে আমার পরিচিত অনেক মানে আগের মানে আগেরও পরিচিত অনেক আমার মানে একসাথে নলেজ শেয়ার করেছি, এরকম অনেকেই আছে। মানে কোর্সে যা থাকে তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করি, কেমন? কারণ হচ্ছে যে আমাদের একটা ডিসিশন হয়েছে যে আমরা এক্সচেঞ্জ সার্ভার এরকম অন প্রিমাইসে এরকম ডেপ্লয় করার চিন্তা ভাবনা আছে। তো সেজন্য বলছিলাম আর কি, যাতে না আমরা যেহেতু এটা একটা লার্নিং সেশন, আমরা আমাদের সিএসএল এবং আমি ব্যক্তিগতভাবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, কেমন? এটা আমি একদম রিয়েল লাইফের ডকুমেন্ট থেকে দেখাচ্ছি, কেমন? ওকে ওকে গট ইট। বুঝতে আচ্ছা পারছেন? মামুন ভাই, একটা প্রশ্ন। বলেন না। আচ্ছা, যেটা হলো গিয়ে উইটনেস সার্ভার হলো গিয়ে যে আপনার এক্সচেঞ্জ সার্ভার 1 এবং এক্সচেঞ্জ সার্ভার 2 দুইটার ইনফরমেশনই, মানে ডাটাবেজ ইনফরমেশনটা শেষ না করবে। ডাটাবেজ না, মানে দুটা সিস্টেম মানে আপনার এক্সচেঞ্জ সার্ভারের হাই অ্যাভেলেবিলিটি করতে হলে একটা উইটনেস সার্ভার দরকার, একটা উইটনেস সার্ভার। এখন উইটনেস সার্ভারে কি থাকে, দুইটা সিস্টেম যখন আমরা কনফিগার করি, কোরাম ডিস্ক বলি আমরা, ফেলোভার ক্লাস্টারে কোরাম ডিস্ক বলি। কোরাম ডিস্কে ফেলোভার ক্লাস্টারিং এর কিছু ইনফরমেশন, কনফিগারেশন লেভেলে ইনফরমেশন ওখানে থাকে। ওই ইনফরমেশনের কারণে দুটো সার্ভার অ্যালাইভ আছে কিনা, অথবা দুটো সার্ভারের রেপ্লিকেশন হয় কিনা, এক সার্ভার থেকে আরেক সার্ভার যখন মুভ করবে তখন আসলে এই উইটনেস সার্ভারের কাজ হলো দুটো সার্ভারকে মানে সব সময় মনিটরিং এ রাখা, রেপ্লিকেশন করা, রেপ্লিকেশনের প্রসেস করা। সে দুইটা সিস্টেমের মাধ্যমে মধ্যে একজন ভায়া হিসেবে কাজ করে। ক্লিয়ার? এখানে কোনো ডাটাবেস কিছু না, সিম্পলি একটা ফাইল শেয়ার করে রাখবো, সেখানে কিছু ইনফরমেশন থাকবে, যখন কনফিগার করি তখন সেখানে কোরাম ডিস্কের কিছু ফেলোভার ক্লাস্টারিং এর কিছু ইনফরমেশন থাকবে। তার মানে ও কি, যখন ধরেন একটা এক্সচেঞ্জ সার্ভার যদি কোনো কারণে বন্ধ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল বা করাপ্ট হয়ে গেল, তখন যেহেতু আমার একটা সেকেন্ডারি এক্সচেঞ্জের সার্ভার আছে, তার মানে তখন সেটা সেন্স করে সেই সুইচ ওভারের কাজটা করে দিবে যে এখন আমার এক্সচেঞ্জ 1 বন্ধ আছে, এক্সচেঞ্জ 2 তে সুইচ করো। আচ্ছা আচ্ছা, মানে সাক্ষী যে হ্যাঁ সুইচ করো, এটা হবে। ওকে, আচ্ছা ওকে। তাহলে আমরা একটু যাচ্ছি রিয়েল লাইফ। আসলে আমরা যখন ডিজাইন করি মানে একদম হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে, দেখেন হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমি একটা
কোম্পানির আসলে প্রপোজাল দিয়ে দেখাচ্ছি আপনাদের, কেমন? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আমাদের যে ক্লাসগুলো করানো হবে এই ক্লাসের ভিডিও কি আমাদেরকে পরবর্তীতে মানে সাথে সাথে মানে নেক্সট ডে কি আমাদেরকে প্রোভাইড করা হবে কিনা বা কি আসে? আচ্ছা শুনেন, আমরা আমাদের যতগুলো ক্লাস রেকর্ডিং হবে সবগুলো রেকর্ড করা হবে, আমাদের স্টোরেজে জমা থাকে এবং আপনাদের গ্রুপে মানে গুগল ড্রাইভের মাধ্যমেও নিতে পারেন, অথবা আপনাদের যে গ্রুপ আছে ওখানে লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নিবেন, এটা অপশন আছে। এরপর ক্লাস শেষে আপনারা আমাদের যে সকল ভিডিওগুলো সেগুলো রাখতে পারবেন। ইভেন আমি যেটা সবসময় করি যে আমি নিজে তো ভিডিও করি, অনেক সময় টেকনিক্যাল প্রবলেম নেট চলে গেল, হয়ে গেল, অথবা আমি ভুলে গেলাম, তখন হলো যে আপনাদের মধ্যে যদি কেউ এক্সপার্ট থাকেন যে রেকর্ডিং করতে পারেন, আপনারাও করতে পারেন, আপনাদের একটা কপি থাকলো তো মানে রিডান্ডেন্ট থাকলো, এটা অবশ্যই করা হবে এবং আপনাদেরকে প্রোভাইড করা হবে। না আমি এর আগে সিএসএল এ যদি আমি কোর্স করি, এই ফার্স্ট আমার কোর্স হবে। এর আগে আমি 2017 সাল থেকে আমি এটিতে কোর্স করে আসতেছি, বুঝছেন। মাইক্রোসফট অফিস 365 বলেন, সিসিএনএ, মাইক্রোটিক, লিনাক্স, এগুলো বেশিরভাগ আমি ওখানে এমটিসি এগুলো বেশিরভাগ ওখানে আমি করছি, বুঝছেন। এখন এখানে আমার রেজিস্ট্রেশন করা এখানে মানে এই ফার্স্ট আমরা তো জব করি, আমরা বেশিরভাগ মানে লোক ওখানে আমরা কোর্স করে থাকি। সেই ক্ষেত্রে আমি কিছুদিন আগে ডিপার্টমেন্টে আছেন আপনি? আমি ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, জি আমি মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডে আছি, আপনাদের পাশের বিল্ডিং এ, আমি ওখানে মাইক্রোসফট টিমটা লিড দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি দেখা হয় সুযোগ হলে দেখা হবে আর আশা করি, অনলাইনে দেখা না। আর আমি একটা জাস্ট আপনার কথা ইন্টারাপ্ট করতেছি। বিষয়টা হলো আকবর স্যার যখন ক্লাস করছিল তখন একটা ব্যাড সাউন্ড সবকিছু। হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা ওয়ান ড্রাইভে উনি যা ভিডিও থাকবে মানে প্রত্যেকটা ক্লাসগুলা ক্লাস 1 ক্লাস 2 এইভাবে প্রত্যেকটা মানে ভিডিওগুলো এখানে ওয়ান ড্রাইভে বা আপনি গুগল ড্রাইভে যদি এইভাবে অসুবিধা নাই। আমার আমি আপনার কোশ্চেন বুঝে গেছি। দেখেন এই ক্লাসটাই হলো আসলে আমরা অনলাইনে করছি, এরপর যদি আমরা ভিডিওগুলো আপনাদের না দেই তাহলে আসলে কোর্সের জাস্টিফিকেশন থাকে না, এটা আমরা দিব, অসুবিধা নেই। আমরা তো ক্লাস করবোই অবশ্যই, কারণ আমরা এখানে টাকা দিচ্ছি, এখন আমরা তো অবশ্যই আমরা না আপনি পাবেন, আমি এনশিওর করলাম, এটা আমরা করি প্রত্যেকটা ব্যাচে, এটা করি, অসুবিধা নেই, পাবেন। আজকেরও রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই, এবং ফেসবুকে সকল ডকুমেন্ট যা যা দরকার আমরা প্রোভাইড করব। মামুন ভাই, ওই যে এটা আমাদের যে গ্রুপটা যিনি প্রশ্ন করলেন আর কি, সিএসএল এর পক্ষ থেকে ওই আমাদের একটা গ্রুপ করা হয় ফেসবুকে, সাধারণত যেটা করা ওখানে মামুন ভাই সব ডকুমেন্ট গুলো শেয়ার করেন, প্লাস হলো গিয়ে যে যিনি এই মানে এইটা করতেছে, পরিচালনা করতেছে আমাদের তো মুকুল ভাই, উনি পরে ওই লিঙ্কটা শেয়ার করে দেন, শেয়ার আর কি জুমেরই যেটা রেকর্ডিং সেটা আমরা পরে ডাউনলোড করে নিই। আজ পর্যন্ত এভাবেই হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, না আমি আগে কখন মানে সমস্যা নাই, আপনাদের কোশ্চেন তো হইতেই পারে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তো হোয়াটসঅ্যাপে আমার রবির নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ খুলে দেন। না হোয়াটসঅ্যাপে না, আমরা ফেসবুক গ্রুপই মেইনটেইন করি আপাতত। সমস্যা নাই আপনি ফেসবুক, হ্যাঁ ফেসবুকে আমাকে নক করে দিলে হবে, আমাকে বা অ্যাড করে রাখলে আমি ওইভাবে করলাম আর। ওকে থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? না আমি একটু রিকোয়ারমেন্ট গুলোতে যাব। আসলে আমরা স্যার একটু সবাইকে একটু মিট করে দিবেন স্যার, একটু নয়েজ হচ্ছে তো, মানে ভিডিওটা আবার কোয়ালিটি। আমি দিচ্ছি আমি সবাইকে দিচ্ছি। আচ্ছা ওকে, আমি দিয়েছি আচ্ছা ওকে দেখেন, আমরা যখন মানে যখন ডিজাইন করি তখন আসলে অ্যাক্টিভিটি ডোমেইন কন্ট্রোলার কনফিগার করতে হয়, সেটার জন্য তো একটা রিকোয়ারমেন্ট লাগে যে কতটুকু র্যাম লাগবে, কতটুকু প্রসেসর লাগবে, সিপিইউ লাগবে, স্টোরেজ লাগবে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার লাগবে, রিকোয়ারমেন্ট কি, সেগুলো কিন্তু আমাদের চিন্তায় থাকতে হয়। সো দেখেন আমরা যদি অ্যাক্টিভিটি ডোমেইন কন্ট্রোলার করতে চাই,
সিপিইউ মিনিমাম 4 কোর, রিকমেন্ডেড 8 কোর। মেমোরি 6 GB থেকে 8 GB হলেই হয়, চাইলে আরো বাড়াইতে পারবেন, অসুবিধা নেই। হার্ড ডিস্ক 100 GB থেকে 200 GB হলেই হয়ে যাবে। নেট অ্যাডাপ্টার একটা নিক 10 Mbps বাই 100 Mbps, 1 Mbps বাই এটা 10 Gbps। সো নিক ক্যাট অ্যাডাপ্টার হলেই হবে, এখন সবাই গিগাবাইট ইথারনেট, সো অসুবিধা নাই। রিকোয়ারমেন্ট আইপি, একটা স্ট্যাটিক আইপি লাগবে, সো এটা হলো অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের জন্য। ঠিক যদি অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার করেন সেটার জন্য ঠিক সেম থিং। মেইল বক্স সার্ভার XS1 যদি আমি চিন্তা করি, সেখানে আমার সিপিইউ আইপি গুলো কি পাবলিক আইপি হবে না প্রাইভেট আইপি হবে? এই ওকে, ভালো কোশ্চেন। অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের জন্য এটা একটা প্রাইভেট আইপি, অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের জন্য প্রাইভেট আইপি, এডিশনাল ডোমেন কন্ট্রোলার আইপির জন্য প্রাইভেট আইপি। এক্সেল সার্ভারের ক্ষেত্রে আমরা আসতেছি, আপনার কোশ্চেনটা এক্সেল সার্ভার মেইলবক্স 1 যখন করব, সিপিইউ কোর 16 এবং রিকমেন্ডেড 32, হার্ড ডিস্ক স্টোরেজ 200 GB প্লাস, যদি 1400 ইউজার হয় পার ইউজারে কত ডাটা রাখবেন প্লাস 20% এক্সট্রা, অথবা রিকমেন্ডেড যেটা আমরা বলি 300 GB প্লাস 1400 ইউজার যদি রাখতে চান, পার ইউজারে যদি 2 GB 5 GB 10 GB করেন সেটা প্লাস হবে 1400 সাথে কোটা প্লাস 20% এক্সট্রা, মানে টোটাল যে সাইজ হবে তার সাথে 20% এক্সট্রা রাখতে হবে। তার মানে হলো যে আপনি যদি চান পার ইউজার 5 GB করে দিবেন, তাহলে 1400 ইন্টু 5 যোগ করলে যে স্টোরেজ হবে তার সাথে 20% অ্যাড করতে হবে। এই স্টোরেজ নিয়ে আসলে শুরু করতে হবে। আইপি রিকোয়ারমেন্ট, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ওয়ান স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, আনইউজড ব্লক আইপি লোকাল অ্যাড্রেস, আইপি স্ট্যাটিক। তার মানে কি এক্সেল সার্ভারের ক্ষেত্রে আমার একটা প্রাইভেট আইপি এবং একটা রিয়েল আইপি লাগবে। এক্সেল সার্ভারের ভিতরে প্রাইভেট আইপি বসবে, রিয়েল আইপি মাধ্যমে পোর্ট ফরওয়ার্ড হবে এক্সচেঞ্জের। এক্সচেঞ্জ আমরা সবসময় বলি এক্সেল সার্ভার অবশ্যই প্রাইভেট আইপিতে রাখবেন, কারণ আপনারা বাইরে থেকে কোনো যদি অ্যাটাক হয় সেটা কি হবে, মানে আপনার নিরাপদে থাকবে। রিয়েল আইপিতে ডিপ্লয় করতে আমরা বলি না। যদি আমরা রিয়েল আইপি লাগবে এক্সচেঞ্জের ক্ষেত্রে, সেটা হলো পোর্ট ফরওয়ার্ড হিসেবে কিছু পোর্ট আছে, সেই পোর্টে মানে এক্সচেঞ্জের যে পোর্টগুলো লাগবে 443 মানে এবং পপ, আইএমএফ, এসএমটিভির যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলো আমরা ফরওয়ার্ড করে দিব এবং বাইরের জন্য বের হয়ে যাবে। এক্সেল সার্ভারের জন্য একটা রিয়েল আইপি লাগবে পোর্ট ফরওয়ার্ডের জন্য, স্ট্যাটিক প্রাইভেট পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপি ফরওয়ার্ড করার জন্য। ঠিক মেইলবক্স এক্সেল সার্ভার 2 যদি আপনি করতে চান, তাও মিনিমাম 16 GB, রিকমেন্ডেড 32 GB এবং হার্ড ডিস্ক। ঠিক তাহলে আমার এক্সচেঞ্জ সার্ভার করার জন্য আমার 2টা নিক কার্ড লাগছে মেশিনে? না, একটা নিক কার্ড হলেই হবে। আপনি 2টা নিক কার্ড রাখলে অসুবিধা নাই, কিন্তু একটা নিক কার্ড হলেই হবে, প্রাইভেট আইপি হবে। আর যখন পোর্ট ফর যারা নেটওয়ার্কিং করে তাদের 2 মিনিটের কাজ, আইএসপি থেকে যে আইপিটা আসবে রাউটার অথবা ফায়ারওয়ালে শুধু এত পোর্টে হিট আসলে বাইরে থেকে এই প্রাইভেট আইপি পাঠাই দেবে, দ্যাটস ইট। নিক কার্ড 2টা মেজর না, নিক কার্ড 2টা মেজর। নিক কার্ড তো 2টা লাগবে না, সেক্ষেত্রে আমার যদি ড্যাক করতে যাই সেক্ষেত্রে তো না, আমি আসতেছি না, ওই ভাইয়ের কোশ্চেন আমি বুঝছি যে রিয়েল আইপির জন্য একটা নিক কার্ড লাগবে কিনা ওইটা, কিন্তু ড্যাগের জন্য লাগবে সেটা অন্য পরে আসতেছে। ভাইয়া কি রিয়েল আইপির জন্য লাগবে কিনা সেই জন্য কোশ্চেন করছেন না? জি জি, হ্যাঁ, আমি ওইটাই বলছি। রিয়েল আইপির জন্য আপনার নিক কার্ড লাগবে না। আমরা যদি ড্যাগ করি হাই অ্যাভেলেবিলিটির জন্য আরেকটা নিক কার্ড লাগবে, সেটা অন্য পারপাসে, কিন্তু রিয়েল আইপির জন্য আপনার নিক কার্ড লাগবে না। ঠিক আছে, 2টা নিক কার্ড লাগবে। এই যে দেখেন 2টা নিক কার্ড এখানে খেয়াল করছেন, দেখেন অন স্ট্যাটিক আইপি এবং অন
স্ট্যাটিক আনইউজড ব্লক লোকাল আইপি, মানে এইটার জন্য একটা নিক কার্ড, এটার জন্য আরেকটা নিক কার্ড, আর ওয়ান স্ট্যাটিক রিয়েল আইপি যেটা আমরা পোর্ট ফরওয়ার্ডের জন্য আমরা করি। আবার চাইলে আমরা মানে ডিরেক্ট রিয়েল আইপিও বসাইতে পারি, কিন্তু আমরা যদি বেস্ট প্র্যাকটিস চিন্তা করি 3টা নিক কার্ড দিয়ে আমরা কাজ করতে পারি, যে রিয়েল আইপি একটা বসবে, বসবে, পোর্ট ফরওয়ার্ড করবো না, সেটা আমি করতে পারবো, কিন্তু সেটা আসলে বেস্ট প্র্যাকটিস না। পোর্ট ফরওয়ার্ড করাটাই বেস্ট, ডেস্টিনেশন ন্যাপ করাটাই ভালো যদি বলি। ঠিক আছে, 2 মিনিটের কাজ আইএসপি কে বলে দিই। এরপরে হলো এক্সেস সার্ভার উইটনেস সার্ভার, কোর 2 মিনিমাম, 4 জিবি র্যাম, তারপরে হার্ড ডিস্ক 100 জিবি অথবা 150 জিবি রিকমেন্ডেড, একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। সো এটা উইন্ডোজ 10 হলেও হবে, মানে আপনার উইন্ডোজ 8 হলেও হবে, এখানে সার্ভার লাগবে এরকম না, একটা পিসি হইলেই হবে, একটা অপারেটিং সিস্টেম থাকলেই হবে। সো এটা শুধু মানে এটা খুব বড় কনফিগারেশন লাগবে না, কেমন? এটা হলো আসলে আমাদের মূল ডিজাইন, মানে একটা এক্সচেঞ্জ সার্ভারের জন্য যদি রিডান্ডেন্ট সিস্টেম সহ করতে চান তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইখানে সিপিইউ কোরের ক্যালকুলেশনটাকে একটু বুঝিয়ে বলবেন? বুঝি নাই কথাটা। এইখানে দেখাচ্ছি সিপিইউ কোর ক্যালকুলেশনটাকে একটু বুঝিয়ে বলবেন কি? আচ্ছা, ধরেন আমি যখন একটা সার্ভার, ডেলের সার্ভার হোক আর এসপির সার্ভার হোক, আমরা যখন মানে বাজার থেকে কিনি তখন আমরা কত জিবি, আমরা তো আসলে সার্ভার কিনি 3টা জিনিস মাথায় রেখে, আমার স্টোরেজ কত লাগবে, কতটুকু স্টোরেজ লাগবে, কতগুলো হার্ড ডিস্ক লাগবে সেটা মাথায় রাখি, আমার কত র্যাম লাগবে সেটা মাথায় রাখি, এবং ওই সার্ভারে কত কোর আছে, এই 3টা মাথায় রেখে আমরা একটা সার্ভার কিনি, হার্ডওয়্যার সার্ভার। এই হার্ডওয়্যার সার্ভারে যখন আমি অপারেটিং সিস্টেম দিব, তখন এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভার অথবা এক্সেল সার্ভার চালাতে হলে আপনাকে অবশ্যই এই সিপিইউ মানে কোর লাগবে, এক্সেলের কোর সিপিইউ। আপনারা যদি এক্সেল সার্ভারে দেখেন আমরা 3টা মিনিমাম সিপিইউ, মানে সিপিইউ, আচ্ছা সিপিইউ বলতে যে ধরেন আমরা একদম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যদিও আসলে একদম র লেভেলে যদি যাই, আমরা যখন সার্ভার কিনি তখন আমরা 3টা মাথায় রাখি, একটা সার্ভারে কত কোরের সার্ভার কিনবেন, কত জিবি র্যাম নিয়ে কিনবেন, এবং সার্ভারে কতটুকু স্টোরেজ লাগবে, আপনার অর্গানাইজেশনে কত বছরের স্টোরেজ নিয়ে আসলে আপনি করবেন, রেট করবেন। তখন এখন এই এক্সেল সার্ভার করার জন্য আমার এই কোরগুলো লাগে সাধারণত। এবার ক্লিয়ার না আরো একটু ভেঙে বলতে হবে সিপিইউ মানে কি? ভাইয়া সাধারণত আমরা তো যে ধরনের সার্ভার গুলা কিনি 12 কোর, 8 কোর বা 16 কোর এই টাইপের কিনি, আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট 16 কোর আর রিকমেন্ডেড 32 কোর আচ্ছা, বলছেন এখন সিপিইউ দেখেন কোর। আমি কিন্তু এখানে 1400 ইউজার বলছি, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। মানে আমি যে ডিজাইনটা দিচ্ছি ইউজার 1400 ইউজারের জন্য, মানে যত ইউজার বাড়বে তত তো বাড়বে। আমি তো রিয়েল লাইফের একটা এনভায়রনমেন্ট, এখন আপনার যদি 100 হয় তার জন্য তো আর 60 কোর লাগবে না, বুঝতে পারছেন কিনা? আমি কি বুঝাইতে পারলাম আপনার? জি বুঝতে পারছি, তবে একটু ক্লিয়ার, একটু ইকো হচ্ছে, কারো মনে হয় ইকো হচ্ছে। আমি আবার বন্ধ করে দিচ্ছি কারণ আচ্ছা আচ্ছা ওকে। আমার কোশ্চেনটা আচ্ছা বলেন না। হচ্ছিল এটা তো ডিপেন্ডটা হচ্ছে কোরের ইয়াটা হচ্ছে লাইসেন্সিং এর উপর একটা ডিপেন্ড করে না সিপিইউ কোডটা উইন্ডোজ সার্ভারের কোনো এই টাইপের কি কোনো? ভাই আমি অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার কনফিগার করব, এখন এই এইটা করতে গেলে আমার কি কি লাগবে, একটা আপনার কি আমি একজন কিছুই জানি না, নন জানা মানুষ, আমার একটা উইন্ডোজ সার্ভার লাগবে। তার মানে কি বাজার থেকে একটা সার্ভার যদি কিনতে চাই তার মানে কি আমি কি কিনবো,
8 কোরের সার্ভার কিনবো না 6 কোরের সার্ভার কিনবো, কতটুকু র্যাম লাগবে ই লাগবে সেটা আমার আগে ডিজাইন করতে হয় না, তারপর তো কিনতে হয়, তাই না? তাই তাই তো কিনতে হয়। আমি সেই প্ল্যানিংটাই বলছি। আমি যে ডিজাইনটা দেখছি 1400 ইউজারের একটা মেইল বক্স হবে, ডেস্ক সিস্টেম সহ, তার একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার যদি হয় 100 ইউজার, তাহলে আপনার 100 এর জন্য তো আপনার ই লাগবে না, মানে আপনার 64 জিবি র্যাম লাগবে না, বুঝতে পারছেন কিনা? না, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মানে আমি বিষয়টা তো কি একটা clear বড় আছে। ডিজাইন দেখাইছি, বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি, ঠিক মানে আছে, আমি তো কন্টিনিউ করেন, ক্লিয়ার। কন্টিনিউ করেন, জি জি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। আপনি যেখানে মেমোরি করছেন আপনার এটা, হ্যালো ভাইয়া মাউন্ট ভাই, হ্যাঁ বলেন না। মেমোরি এখানে আপনি বলছেন এখানে 64, আর যেটা স্টোরেজ এটা করতেছে আপনি মানে রিকমেন্ডেড করতেছে 300। এই 300 দিয়ে কি আমাদের 400 ইউজারকে আমি করতে পারবো, স্টোরেজ করতে পারবো? অনেক মাঝে মাঝে দেখা যায় আপনার মেমোরি যদি ফুল হয়ে যায় তখন আমরা কি করবো? অনেক ইউজার থাকে, তখন মেইল তো তার অনেক থাকতে, সেক্ষেত্রে যদি মানে মেইল বক্সে যদি হয়ে যায় সেক্ষেত্রে তো মনে হয় আরো 300 বেশি জিবি লাগবে দেওয়া মনে হয় হবে না? কেমন, তাই? হ্যাঁ হ্যাঁ, মানে 64 তো আমার মনে হয় না, আরো বেশি লাগবে, ইউজারের আবার উপর দেখেন, ডিপেন্ড করে। আবার দেখেন 300 জিবি স্টোরেজ কেমন? আপনি কি জি র্যাম জি, বলছেন না স্টোরেজের কথা বলছেন? আমি র্যাম প্লাস স্টোরেজ দুইটার কথা বলতেছি। কারণ আরে এখানে ভাই তো আমি আমার, বলেন বলেন, আমি এখানে তো আমি যখন সার্ভার বেস করবো, সার্ভারে তো আমার ফাইল সার্ভারে মানে সব ধরনের জিনিস আমি এখানে রাখবো। আমার মেইল বলেন, আমার যাবতীয় জিনিস বলেন, সবকিছু তো আমি যদি মনে করি যে আমার ডাটা যা লাগবে আচ্ছা আমি এখানে শুনেন, রেখে আমার দেবো। কোশ্চেন হলো আপনি ফাইল সার্ভার রাখবেন, আমাদের কোর্স তো আজকে ফাইল সার্ভারের না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না, জাস্ট আপনি আপনি না আমি 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 আপনাকে বলছি, শুনেন শুনেন, আমি বলছি হ্যাঁ আমার ফাইল সার্ভারের না, তার মানে আমি ফাইল সার্ভারের ডিজাইন করছি না, আমি এক্সেল সার্ভার করছি। এক্সেল সার্ভারে আমার একটা আর্কিটেকচার করতে হলে আমার কি কি লাগবে সেটা, এখন সেখানে আপনার একটা অর্গানাইজেশনের পুরো ডাটা সেন্টার বানাবেন, সেখানে ফাইল সার্ভার বানাইতে পারেন, ইআরপি বানাইতে পারেন, ডব্লিউএস বানাইতে পারেন, অ্যাপ্লিকেশন সার্ভার বানাইতে, অনেক কিছু বানাইতে পারেন। সবগুলো সার্ভারের জন্য তো আপনার প্ল্যানিং করতে হবে, সেই অনুসারে সার্ভার কিনতে হবে। কিন্তু আমি বলছি যে আমার একটা অর্গানাইজেশনে এক্সেল সার্ভার ডিপ্লয় করতে হলে কিন্তু সেটা 1400 ইউজারের জন্য করছি, তার জন্য আমার কি কি লাগবে সেটার একটা ডিজাইন করছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাই। আর ওকে। একটা বিষয়, আপনারা মানে এই পিডিএফটা কি আপনারা আমাদেরকে প্রোভাইড করবেন? এটা তো বিডি এর মধ্যে পাবো, বাট আলাদা কোনো পিডিএফ পাবো কিনা বা ফাইল? আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইড আছে, অসুবিধা নাই, আপনাদের ডকুমেন্ট দেওয়া হবে, আপনাদের কোর্সের যা যা আছে, পিডিএফ পিপিটি আছে, ইয়ে আছে, যা যা আছে সেগুলো দেওয়া হবে, কেমন? আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। অসুবিধা নাই, এগুলো আমরা দিব। আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান, আমাদেরকে এইটুকু ট্রাস্ট করতেই পারে, কেমন? না না, আমাদের জন্য মানে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে আমাদের জন্য একটা মানে এটা দেখে বা সবকিছু একটু দিয়ে সুবিধা দেবো, হলো। অসুবিধা নেই, অসুবিধা নেই, আমরা প্রোভাইড করবো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই। আর স্টোরেজের ক্ষেত্রে হলো যে 300 জিবি হলো সি ড্রাইভের জন্য, আর ইউজারদের জন্য 1400 ইউজারের জন্য আপনি পার ইউজারের জন্য কত জিবি দিবেন? যদি 10 জিবি দেন 1400 ইন্টু 10 গুণ প্লাস 10%, 10% আমরা আহ, আহ, আচ্ছা ওকে। জি ভাই। হ্যাঁ, তারপরে হলো যে আপনার 20% আমার এক্সচেঞ্জের জন্য এক্সট্রা লাগবে, ঠিক আছে, বাড়তে। সেই হিসাবে অন টিভি 4 টিবি, মোটামুটি 4 টিবি 5 টিবির একটা স্টোরেজ আপনার লাগবে, কেমন? এটা মাথায় রাখা, গুণ করে যেটা হয় সেটা আপনি রেখে দেবেন, এটা অর্গানাইজেশন। এখন আমি আসলে মূল স্লাইডে চাচ্ছি, আমি আচ্ছা ওকে, আচ্ছা ওকে, দেখেন দেখেন এক্সেল সার্ভার 19 এর, দেখেন এক্সেল সার্ভার 19 এর একটু, যদিও এটা একদম খুব হাই লেভেলের একটা ডিজাইন, মানে ডিজাইনটা হলো যে এক্সেল সার্ভার 19 এর ভিতরে অথবা যে এই জায়গাটা আমাদের ডিজাইনটা হয়, সরি, যে দেখেন
কিভাবে আসলে নেটওয়ার্ক ডিজাইনটা করা হয়। যে ধরেন আমার একটা আউটলুক কনফিগার আছে, আউটলুক মোবাইলে সবাই অ্যাক্সেস করে, তাহলে যদি করে তাহলে আমাদের ব্যাকএন্ড একটা প্রিমিয়াম নেটওয়ার্কে আমরা সবসময় কি রাখি, যে এস ট্রান্সপোর্ট মাইক্রোসফটের বলছে এটা হলো আমরা বারাকোডা ইউপি অথবা কোনো একটা ফিল্টারিং সিস্টেম রাখি, যেন বাইরে থেকে যে মেইলগুলো ঢুকবে সেই মেইলগুলোর জন্য ভিতরে ঢুকতে হলে আপনাকে একটা ফিল্টারিং করে ভিতরে ঢুকে ফায়ারওয়ালের মাধ্যমে প্রিমিটার মানে ডিএমজের জন্য। এরপরে আমরা যে ড্যাক করি, ড্যাক ভিতরে মেইল বক্স মানে মেইল সার্ভার থাকে, মেইল সার্ভারের ভিতরে ডাটাবেস ক্রিয়েট করি ড্যাক সিস্টেমে, সেই ইন্টারনাল নেটওয়ার্কে সেই ডাটাবেস গুলোর মধ্যে আমার ইউজার গুলো থাকে। সো ইউজারের এখন ইউজার গুলো আসলে এখন যেটা আমি আসলে আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো দেখেন যে 19-এ যে সিস্টেম গুলো আসলে ডিসকন্টিনিউ করেছে, ডিসকন্টিনিউ ফিচার ফরম এক্সচেঞ্জ সার্ভার 13-এ যা ছিল দেখেন, ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার ছিল, মেইল বক্স সার্ভার ছিল। 19-এ এসে শুধু একটা মানে যদিও 19 না, এক্সচেঞ্জ সার্ভার 16-এই শুধু মেইল বক্স সার্ভার করছে। যদি আরো আগে পিছনে যাই, এক্সচেঞ্জ সার্ভার 2010-এ 5টা সার্ভার মেনটেন করতে হতো, ট্রান্সপোর্টের জন্য একটা, ক্লায়েন্ট অ্যাক্সেসের জন্য একটা, মেইল বক্সের জন্য একটা, 5টা সার্ভার মিলে একটা এক্সচেঞ্জ সার্ভার, মানে এক্সচেঞ্জ সার্ভার হাতি পালার মতো ছিল। তারপরে 13-এ এসে কি করলো, সে 2টা রুলের মধ্যে নিয়ে আসলো এক্সচেঞ্জ সার্ভার 13-এ, একটা ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার আর একটা হলো মেইল বক্স সার্ভার। আপনি চাইলে 2টা সার্ভারে করতে পারেন অথবা একটাই করতে, কিন্তু 2টা রোল অন প্রেমিস মামুন ভাই আপনার সাউন্ডটা চলে গেছিল। ইউ মেইনটেইন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আগের স্লাইডটা Hello? কি বললেন কিছুই শোনা যায় নাই, আগের স্লাইডটাতে কি বললেন শোনাই যায় আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে ঠিক আছে আমি আগে সাইডে যাচ্ছি। দেখেন, আচ্ছা ওকে ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা মানে আচ্ছা, আমি আগের স্লাইডে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম 2013 থেকে যে কি পরিবর্তন হলো ওটা বলতেছিলেন। আচ্ছা ওইটা মানে আচ্ছা ভালোই বলছেন, যে দেখেন আমাদের এক্সেল সার্ভার যখন 2010 ছিল, তখন এক্সেল সার্ভার ডেপ্লয় করতে হলে 5টা সার্ভার দরকার হতো, 5টা রোল ইনস্টল করতে হতো। তখন এক্সেল সার্ভার 13-এ এসে আপনার 2টা রোলে নিয়ে আসলো, 5টা থেকে আরো 2টা কমাই নিয়ে আসলো। সেটা হলো আপনার 13-এ আসলো ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার এবং মেইল বক্স সার্ভার। 16-এ এসে আরো কমাইলো, শুধু মেইল বক্স সার্ভার, এর মধ্যেই সবকিছু ইনক্লুড করে দিল। 19-এ এসেও সেই ধাপটা নিয়ে আসলো যে মেইল বক্স মানে আপনার মেইল বক্স সার্ভারই কনফিগার করা যাবে। এখানে এসে আগে কি ছিল, প্রত্যেকটা সিস্টেমের সাথে ইউনিফাইড কমিউনিকেশন নামে একটা কনসেপ্ট আছে, সেটা ছিল প্রত্যেকটা এক্সেস সার্ভারের সাথে ইউনিফাইড করে। কিন্তু 19-এ এসে ইউনিফাইড কমিউনিকেশনটা একদম মুছে দিল। এখন দেখি যে দেখেন এক্সেস সার্ভার 16 মামুন ভাই এটা একটা চার্ট আকারে হলে ভালো হতো, যেমন 2013-এ এই ছিল, এটা করে মানে আচ্ছা শুনেন, হ্যাঁ ভাইয়া, 4 টাকা হলো এটা মানে বুঝতে সুবিধা হতো। মানে যে দেখেন এক নজরে দেখা যাচ্ছে মানে 13-এ তো 16-এ তো 19-এ তো
আচ্ছা, ওকে ওকে, এটা আসলে মানে আমি জানি দেখে পিছনের গুলো আসলে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম, বুঝতে পারছেন? পিছনের আমি আসলে কাজ বুঝতে পারছি ভাইয়া। জানি দেখে আমি শেয়ার করলাম, যেহেতু কিন্তু আপনাদের আসলে এখানে ওই পার্ট গুলো আসলে শেয়ার মানে শেয়ার করতে মানে কোর্সের ডিজাইনের নাই, কিন্তু আমি যেহেতু আপনারা বলছেন নেক্সট ক্লাসে আমি যেটা করব, 7-এ কি কি ছিল রোল, সেটা ইসা 10-এ কি আসলো, এই রোল গুলোর আমি ম্যাপ গুলো রেডি করে আপনাদেরকে দেখাবো, তাহলে হয় না? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হ্যাঁ, মামুন হবে ভাই, হবে আমরা তো শিখতেছি এই যে লেটেস্ট 2019, ধরেন আমরা এমন কোন অর্গানাইজেশনে গেলাম যেটাতে 2013 বা 16 চলতেছে, তখন আসলে বেসিকলি কি প্রবলেম গুলো হবে? মানে আপনি যে পাঁচটার তো কথা বললেন এগুলা কিন্তু গ্রাফিক্যাল তখন গ্রাফিক্যাল মোড একই, সমস্যা নাই। আচ্ছা, অপশন গ্রাফিক্যাল কম বেশি। আপডেট যখন আসবে ভাইয়া, যখন আপডেট আসবে সেই ক্ষেত্রে কোনো মানে সমস্যা হতে পারে কিনা? শোনেন, ধরেন আগে যেটা হলো ধরেন আমার 5টা, শোনেন আমি বুঝছি, শোনেন, আগে 5টা রোল দিয়ে এক্সেস সার্ভার হইতো, 5টা রোল কি এখন এক জায়গায় করে একটা রোলের মাধ্যমে সকল ফিচার ডিপ্লয় করছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। অসুবিধা নাই। আর যেহেতু বললেন, আমি তাহলে এই পাইপলাইনটা রেডি করবো না, অসুবিধা নাই, আমার একটু হয়তো একটা স্লাইড বাড়াইতে হবে, আমি করবো, অসুবিধা নাই। আপনাদের যে জানার বা জিজ্ঞাসার যে জায়গা থাকবে, এখান থেকে আমারও নলেজ হয়, বুঝতে পারছেন? শুধু আপনাদেরকে দিচ্ছি তাই না, আমিও এখান থেকে নলেজ নিচ্ছি। ওকে, সেকেন্ড যেটা হলো এক্সেল সার্ভার 19-এ এখন আর ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার রোলটা এখন নো লঙ্গার, মানে এখন আর নাই, সেপারেট রোল সার্ভার এইটা আর নাই। এরপরে এক্সেস সার্ভার 16 এবং 19 যেটা হলো যে আপনার এটার নাই, কিন্তু ক্লায়েন্ট ট্রাফিক প্রক্সি নামে একটা কনসেপ্ট দুইটা ডিপ্লয় করেছে। এবং দেখেন, আমরা যদি একটু চিন্তা করি, এক্সচেঞ্জের প্রোটোকল গুলো কি কি, মেইলের পপ, আইএমএফ, এসএমটিপি এবং ম্যাপাই। দেখেন, আমরা পপের কথা শুনেছি, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল। তারপরে আইম্যাপের কথা শুনেছি, এটা ইন্টারন্যাশনাল। মাইক্রোসফট কি করেছে, পপ আইম্যাপ তো সে সাপোর্ট করে, সে নতুন একটা প্রোটোকল নিজে তৈরি করেছে, এটা কারো নাই, কোনো মেল সিস্টেমের নাই, ম্যাপাই প্রোটোকল। তার ব্যাকএন্ডে অ্যাক্টিভ সিঙ্ক কাজ করে, যার কারণে আপনার মোবাইলে কনফিগার হয়, প্লাস আপনার ক্যালেন্ডার শেয়ারিং টেয়ারিং হয়। এটা ওন ম্যাপাই ওভার দা এসটিটিপি ডিফল্ট ক্লায়েন্ট প্রোটোকল, এটা মাইক্রোসফটেরই শুধু ম্যাপাই প্রোটোকল। ম্যাপাই কেমন, এটা আছে, এবং আউটলুক ওয়েব অ্যাপ, এবং মাইক্রোসফট আউটলুক ওয়েব অ্যাপে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? সো এই জায়গাগুলো আসলে আমাদের। এরপর এক্সেল সার্ভার 19 বা 16 এর যে জিনিসগুলো নতুন আসছে, হাইব্রিড কনফিগারেশন উইজার্ড আসছে, যেটা আগে ছিল না। তারপর এক্সিস্টিং ক্লায়েন্ট অফিস 365 এর সাথে কানেক্টিভিটিটা আসছে, নিউ টেমপ্লেট, কন্ডিশন, অ্যাকশন, ডিএলপি পলিসি, তারপর প্লেস ই ডিসকভারি, প্লেস হোল্ড সাপোর্ট, পাবলিক ফোল্ডার, এগুলো আসলে নতুন করে করেছে। দেখেন ফিচার ফরম, যে দেখেন যদি চিন্তা করি, এক্সেল সার্ভার 2010 আর ডিসকন্টিনিউ উইন্ডোজ সার্ভার 19, যে রোলগুলো আসলে ডিসকন্টিনিউ করছে সেটা এখানে লিস্ট আছে। ইউনিফাইড মেসেজ রোল, হাফ ট্রান্সপোর্ট রোল, মানে আগের সার্ভার থেকে কোন রোলগুলো এখানে আর নাই, এক্সেল সার্ভার মেসেজিং রোল, হাফ ট্রান্সফার রোল, এনহ্যান্স এক্সেস ম্যানেজমেন্ট শেল কনসোল, এক্সেস এখানে এক্সেস কন্ট্রোল প্যানেল, সাপোর্ট ভার্সন আউটলুক 2003, এগুলো এখন আর নাই। আর আরটিসি, টিসিপি, ক্লায়েন্ট অ্যাক্সেস, স্পেলসেক, আউটলুক ওয়েব অ্যাপ, কাস্টম ডাটা, মেসেজ ফ্ল্যাগ, কাস্টমাইজেবল ফিল্টার, ভিউ, ওডব্লিউএ, এনটিএসপাম এজেন্ট ম্যানেজমেন্ট, ইএমসি, এই ফোল্ডারগুলো ডিসকন্টিনিউ করছে
এখানে আর নাই, মানে এর চেয়ে আরো আপডেট প্রোটোকল গুলো নিয়ে আসছে। দেখেন যে ডিসকন্টিনিউ যেটা বলতেছিলাম এইগুলো, এখন দেখেন যে এটা এক্সচেঞ্জ অন প্রেম এক্সচেঞ্জ সার্ভার এবং এক্সচেঞ্জ অনলাইন, যে ইউর এটা আপনি আসলে লোকালি মেনটেন করবেন এক্সচেঞ্জ সার্ভার, ইউর ডাটা সেন্টার, ইউর পারফরমেন্স মেনটেন্স আপগ্রেড এন্ড কাস্টমাইজেশন সবই আপনাকে পারফর্ম করতে হবে। এটা হলো এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ অন প্রেমে যদি আপনি করেন। যদি এক্সচেঞ্জ অনলাইনে আপনি নেন, এক্সচেঞ্জ অনলাইন অল অফ দ্য মেইল বক্সেস হোস্টেড ইন দ্য ক্লাউড, তার মানে কি এটা ক্লাউডে হোস্ট করা। ইউ ডু নট হোস্ট এনি এক্সচেঞ্জ সার্ভার ইউর ডাটা সেন্টার, মানে আপনার ডাটা সেন্টারে এক্সচেঞ্জ সার্ভার হোস্ট করতে হবে না। ইউ রিসিভ অটোমেটিক আপডেট মোস্ট রিসেন্ট টেকনোলজি, তার মানে কি আপনি যদি অন প্রেমে এক্সচেঞ্জ সার্ভার করেন তাহলে আপনাকে মেইনটেনেন্স আপডেট কাস্টমাইজ যা যা দরকার সেটা আপনাকেই করতে হবে। আর এক্সচেঞ্জ অনলাইনে নিলে এটা ক্লাউড বেস সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা মানে মাইক্রোসফট ব্যাকএন্ডে সে করবে, আপনি শুধু মেইল সার্ভার ইউজ করবেন। দুটার মধ্যে পার্থক্য এটা। On-premise access server and access online server. Reason why an organization may consider migrate access online: cost, administrative report, digital recovery report, flexibility, environmental impact. So এই সব কারণে আসলে access online আমরা যাই। যে দেখেন আমাদের access মানে requirement of development access server, এটা Active Directory domain controller লাগবে, এক্সচেঞ্জ সার্ভার ইন্টিগ্রেশন করতে হবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলারের সাথে, ডিএনএস সার্ভার রিকোয়ারমেন্ট এক্সচেঞ্জ সার্ভারের জন্য 19 এর জন্য। তার মানে কি প্রথম লাগবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার, তার সাথে এক্সচেঞ্জ সার্ভারের ইন্টিগ্রেশন করতে হবে। সেকেন্ড হলো ডিএনএস সার্ভার রিকোয়ারমেন্ট এক্সচেঞ্জ সার্ভারের জন্য, এরপর কিছু সফটওয়্যার রিকোয়ারমেন্ট এক্সচেঞ্জ সার্ভারের জন্য ডিপ্লয় করার জন্য, হার্ডওয়্যার সাইজিং অফ এক্সচেঞ্জ সার্ভার, মানে আমি হার্ডওয়্যারের ডিজাইনটা আপনি এর আগে দেখাইছি। Infrastructure requirement of Exchange Server 2019, preparing Active Directory domain controller Exchange Server 19 installation করতে হবে, virtualization Exchange Server অথবা Exchange Server Azure যেটা সেটআপ করতে হয়, আসলে ডিপ্লয়মেন্ট অপশন গুলো। এটা হলো আমার আসলে ফরেস্ট লাগবে, স্কিমা লাগবে, এডির মধ্যে কি কি লাগবে, ফরেস্ট, স্কিমা, কনফিগারেশন, ডোমেন, গ্লোবাল ক্যাটালগ, সার্ভার সমৃদ্ধ জিনিসগুলো দিয়ে আসলে এক্সচেঞ্জ সার্ভার ইন্টিগ্রেশন গুলো আমরা করতে হয়। এরপর ডিএনএস এর কিছু কনফিগার আছে, এসআরবি রেকর্ড, হোস্ট রেকর্ড এবং এমএক্স রেকর্ড। এটা হলো এক্সচেঞ্জ সার্ভারের জন্য আমার রিকোয়ারমেন্ট, এক্সচেঞ্জ 16 হোক আর 19 হোক, আমাকে এক্সচেঞ্জ সার্ভার ডিপ্লয় করতে হলে কিছু এসআরবি রেকর্ড দিতে হয়, হোস্ট রেকর্ড দিতে হয় এবং এমএক্স রেকর্ড দিতে হয়, তাহলে আসলে এক্সচেঞ্জ আমরা পাবলিশ করতে পারবো। এক্সচেঞ্জ সার্ভার 16 অথবা 19 এর জন্য রিকোয়ারমেন্ট যেটা হলো ডাটা সেন্টার 12, R2, 16, 19 এইগুলো লাগবে এবং কিছু টুল লাগবে। আমরা একদম মাইক্রোসফটের লেটেস্ট ডকুমেন্ট থেকে একদম ওদের যে সাইট আছে সাইট থেকে অনুসারে আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সচেঞ্জ সার্ভার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার কনফিগার করব, এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করব এবং এক্সচেঞ্জ সার্ভার রিসেন্সে ইন্টেলের প্রসেসর অথবা AMD এর প্রসেসর নিতে হবে, মেমোরি 8GB, আমাদের ল্যাবের জন্য 8GB মেমোরি লাগবে, আপনাদের যারা করবেন তাদের 8GB মেমোরি হলেই হবে। এটা হলো আপনার ল্যাবের জন্য। আর ওর আগে দেখাইছি হলো রিয়েল লাইফের মানে এনভায়রনমেন্ট, ডিস্ক ফ্রি এগুলো লাগবে, ঠিক আছে, মিনিমাম 8GB হলেই হবে। ওকে, এরপর অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস সার্ভার গুলো আসলে আমরা কনফিগার করা, কিভাবে কনফিগার করবো আসলে ওগুলো দেখাবো। ফরেস্ট ফাংশনাল লেভেল লাগবে, সেটা আমরা যখন কনফিগার করব তখন আপনারা, এবং যখন ইনস্টলেশন করব তখন এডি প্রেপ করতে হয়, অর্গানাইজেশন প্রেপ করতে হয়, স্কিমা প্রেপ করতে হয়, ডোমেন প্রেপ করতে হয়। মানে কি প্রেপ মানে প্রিপারেশন, এডি প্রিপারেশন চালাইতে হয়, অর্গানাইজেশন প্রিপারেশন করতে হয়, এক্সচেঞ্জ ইনস্টলের সময় স্কিমা প্রিপারেশন করতে হয়, ডোমেন প্রিপারেশন এবং অল ডোমেন প্রিপারেশন চালাইতে হয়। এগুলো না চালাইলে আপনার অ্যাক্টিভিটি এক্সচেঞ্জ সার্ভার মানে আপনার ইনস্টল করা যাবে না। এগুলো কোথায় চালাতে হয় মামুন ভাই? এক্সচেঞ্জ সার্ভার চালাতে হবে, আমি দেখাবো সবকিছু, মানে কনসেপ্ট গুলো দিয়ে দিলাম। এক্সচেঞ্জ সার্ভার ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমার ডোমেন প্রিপারেশন, স্কিমা প্রিপারেশন, অর্গানাইজেশন প্রিপারেশন গুলো রেডি করে তারপরে এক্সচেঞ্জ সার্ভার কনফিগার করতে হয়। সো আমি দেখাবো নেক্সট ক্লাসে আসলে আমরা
ইনস্টলেশন করব। আজকে আমরা থিওরিতে দেখলাম যে আসলে কি কি আমরা করব। এরপরে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্মে আসলে আমরা এক্সচেঞ্জ সার্ভার গুলো ইনস্টল করব। এটা হলো ইনস্টলেশনের জন্য প্রি রিকুইজিট। চেক আপডেট, আপডেট গুলো দিতে হবে, লাইসেন্স এগ্রিমেন্ট করতে হবে, রিকমেন্ডেড সেটিং, সার্ভার রোল, ইনস্টলেশন স্পেস, লোকেশন, এক্সচেঞ্জ অর্গানাইজেশন, মেইল ফ্লো প্রোটেকশন, রেডিনেস। এই 8টা জিনিস চেক করে এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করতে হয়। ঠিক আছে, না হয় আসলে ইনস্টল করা যাবে না। চেক ফর আপডেট, তার মানে এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করতে হলে অবশ্যই উইন্ডোজটা আপ টু ডেট থাকতে হবে এবং লাইসেন্স এগ্রিমেন্টে ইয়েস করতে হবে, রিকমেন্ডেড যে সেটিং গুলো লাগবে সেটা লাগবে, সার্ভার রোল মানে মেইলবক্স সার্ভারের রোলটা ক্লিক করতে হবে, ইনস্টল স্পেস লোকেশন কোথায় ইনস্টল করতে চান সেটা বলে দিতে হবে, অর্গানাইজেশনটার নামটা দিতে হবে, মানে ম্যালওয়্যার প্রোটেকশন হবে কিনা সেটা বলে দিতে হবে, রেডিনেস মানে রেডিনেস চেক এবং তারপর রেডিনেস চেক করতে হবে। এভাবে আসলে আমরা করি এবং এক্সচেঞ্জ সার্ভার পোস্ট ইনস্টলেশনের কাজ ভেরিফাই সার্ভিস ফাংশনালিটি আমরা চেক করি, ভেরিফাই করি। সিকিউর এক্সচেঞ্জ সার্ভার, আপনার এক্সচেঞ্জ সার্ভারটা সিকিউর কিনা, রেস্ট্রিক্টেড ফিজিক্যাল অ্যাক্সেস আছে কিনা, রেস্ট্রিক্টেড কমিউনিকেশন কিনা, রিডিউস দ্য অ্যাটাক, রেস্ট্রিকশন পারমিশন। এক্সচেঞ্জ সার্ভার সিকিউর করার ক্ষেত্রে আমরা এগুলো মাথায় রাখতে হবে যে কেউ চাইলেই এক্সচেঞ্জ সার্ভারে যে কোনো সময় ঢুকে করতে পারবে এরকম হওয়ার কথা না, এটা করা যাবে না। হচ্ছে কোর অর্গানাইজেশনের সকল ডাটা এখানে থাকবে। রেস্ট্রিকশন কমিউনিকেশন, রেস্ট্রিক্ট করতে হবে কমিউনিকেশনটা। রিডিউস দ্য অ্যাটাক সারফেস, মানে বাইরে থেকে যে অ্যাটাক গুলো হবে সেগুলো বন্ধ করার ব্যবস্থা রাখতে হবে। রেস্ট্রিকশন পারমিশন গুলো রেস্ট্রিকশন করে দিতে হবে এবং এডিশনাল যে সফটওয়্যার গুলো আপনাদের মাথায় রাখতে হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যান্টি-স্প্যাম সফটওয়্যার, ব্যাকআপ সফটওয়্যার, মনিটরিং টুল এন্ড এজেন্ট, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলো আপনাদের এক্সচেঞ্জ সার্ভারের পোস্ট ইনস্টলেশন টাস্ক, মানে এগুলো আপনাদের মাথায় রেখেই আসলে করতে হবে। এক্সচেঞ্জ সার্ভার করলেন, ফায়ারওয়াল লাগাইলেন না, তো কিছুদিন পর এক হবে, অ্যান্টিভাইরাস দিলেন না, সো এইগুলো মাথায় রাখতে হবে। এরপরে এক্সচেঞ্জ সার্ভারের লাইসেন্স এগ্রিমেন্ট, যদি এক্সচেঞ্জ সার্ভার 19 ইউজ করেন সেটা হলো যে আপনার স্ট্যান্ডার্ড যদি লাইসেন্স নেন তাহলে আপনাকে 5টা মেইল বক্স ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এক্সচেঞ্জ সার্ভারের ভিতরে 5টা স্ট্যান্ডার্ড লাইসেন্স নিলে 5টা মেইল বক্স মানে ডাটাবেস ক্রিয়েট করতে পারবে। আর এন্টারপ্রাইজ লাইসেন্স নিলে 100টা মেইল বক্স ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো এক্সচেঞ্জ সার্ভারের দুটো লাইসেন্স ভার্সন আছে, সেটা হলো আপনার স্ট্যান্ডার্ড আর এন্টারপ্রাইজ। স্ট্যান্ডার্ড যদি নেন 5টা মেইল বক্স ডাটাবেস করতে পারবেন আর এন্টারপ্রাইজ নিলে 100। তার মানে দামের পার্থক্য আছে, একটা যদি 2 লাখ হয় আর একটা 7 লাখ। কেমন? এক্সচেঞ্জ সার্ভার কেয়াল, আপনাকে এক্সচেঞ্জ সার্ভার 5 মেইল বক্স ডাটাবেস একটু বলবেন, 5 মেইল বক্স ডাটাবেস। আচ্ছা, এক্সচেঞ্জ সার্ভারের যে আপনার মেইল বক্স ইউজারের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আপনার এক্সচেঞ্জ সার্ভারের ডাটাবেজের মধ্যে থাকবে। এক্সচেঞ্জ সার্ভারের ভিতরে একটা ডাটাবেস মেইনটেইন হয়, সেটার নাম এক্সটেনশন হলো .edb। আপনার এসকিউএল সার্ভার অথবা ওরাকল সার্ভারের মতো ডাটাবেস না, এটা ট্র্যাডিশনাল ডাটাবেস। এটা এক্সচেঞ্জ সার্ভারের জন্য মাইক্রোসফট ওন ডিপ্লয় করেছে একটা ডাটাবেস। ওই ডাটাবেসের মধ্যে ইউজারের ডাটাগুলো থাকবে, সেই ডাটাবেসের এক্সটেনশন হলো .edb। ডাটাবেস তো ডাটাবেস যেখানে আপনার ডাটা স্টোর হবে, এটা হলো ডাটাবেসের সংজ্ঞা। এখন এক্সচেঞ্জ সার্ভারের জন্য ব্যাকএন্ডে মাইক্রোসফট ডাটাবেস মেইনটেইন করে, সেই ডাটাবেসটা এক্সচেঞ্জ সার্ভারের সাথে বিল্ট ইন। সেই ডাটাবেসের নাম হলো এক্সচেঞ্জ মেইল বক্স ডাটাবেস। মাইক্রোসফট নাম দিছে মেইল বক্স ডাটাবেস। যেরকম ওরাকল ডাটাবেস, এসকিউএল ডাটাবেসের নাম শুনেছেন, কিন্তু এক্সচেঞ্জ সার্ভারের যে ডাটাবেস সেটা হলো মেইল বক্স ডাটাবেস, যার এক্সটেনশনটা হলো .edb। এই স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ সার্ভারের স্ট্যান্ডার্ড যদি লাইসেন্স কিনেন তাহলে এখানে আপনি আপনার 5টা ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। সেই 5টা ডাটাবেসে আপনি প্রত্যেক ডাটাবেসে ইউজার রাখতে পারবেন, ইউজারের মেইল বক্স রাখতে পারবেন। সেই ডাটাবেস গুলোতে আপনার
অর্গানাইজেশনের মেইলের ডাটাগুলো স্টোর হবে। এবার ক্লিয়ার? তো প্রত্যেকটা ডাটাবেজে কয়টা মেইল বক্স আমি ক্রিয়েট করতে পারবো, মানে কয়টা ইমেল? আপনার প্রতিটা একটা মেইল ডাটা বক্স একটা ডাটাবেজে আপনার যত খুশি আপনার ইউজার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সনের ডাটাবেস 5টার বেশি বানাইতে পারবেন না। ওকে, তাহলে ইউজারের ডাটাবেস, হ্যাঁ, data- প্রত্যেক ডাটাবেজে 1 টিবির বেশি স্টোরেজ থাকতে পারবে না। এটা হলো স্ট্যান্ডার্ডে। এন্টারপ্রাইজে হলো আনলিমিটেড স্টোরেজ থাকতে পারবে। পার ডাটাবেস 1 টিবি বেশি হতে পারবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হলো স্ট্যান্ডার্ডে। মানে আর 5 টেরা স্ট্যান্ডার্ডে, তাহলে 5 টেরাবাইট 5 টিবি বাইট। এটা হলো আপনার, এটা হলো মাইক্রোসফট রিকোয়ারমেন্টেড, কিন্তু চাইলে আর 2 টিবি পর্যন্ত যায়, কিন্তু একবার ডাটাবেস বসে গেলে আর মাউন্ট হবে না, এটা কাজ হবে না। এটা হলো অ্যাজ পার মাইক্রোসফট ডকুমেন্ট অনুসারে 1 টিবি। এই আর যে মেল বক্সে কি মানে 1 টিবি করে না, জাস্ট স্ট্যান্ডার্ডের 5টা মেল বক্সই শুধুমাত্র 1 টিবি? না না না, পার মেল বক্স 1 টিবি। আচ্ছা, এখন মেল বক্সটা কি বলতে বোঝাচ্ছে, মানে এখানে কি এরকম যে মানে আচ্ছা, মেল বক্স ডিপার্টমেন্টটা ডাটাবেস, ভাগ শুনেন কইরা? আবার বলছি, না, শুনেন শুনেন, আমি বুঝছি কোশ্চেন। একটা হলো ডাটাবেস, মেল বক্স ডাটাবেস। মেল বক্স ডাটাবেসের ইউজারের ডাটা থাকবে, ইউজারের ডাটাকে আমরা বলছি মেল বক্স, আর ডাটাবেসটাকে বলছি মেইল বক্স ডাটাবেস। এখন একটা মেইল বক্সে স্ট্যান্ডার্ড লাইসেন্সে আপনি যত খুশি ইউজার দেন, কোনো সমস্যা নাই, কিন্তু পার ডাটাবেসের স্টোরেজ সাইজ 1 টিবি হলো অ্যাজ পার মাইক্রোসফট গাইডলাইন। ক্লিয়ার? মামুন ভাই একটা প্রশ্ন। বলেন। আচ্ছা, 5টা মেল বক্স বলতে কি 5টা ডোমেন? 5টা মেল বক্স না, মেল বক্স ডাটাবেস। হ্যাঁ, আমার ধরেন আমার তো একটা ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে ধরেন আমার 5টা ডিফারেন্ট ডোমেন আছে। সো এক্সচেঞ্জ তো সার্ভার একটাই, তো হ্যাঁ। হলো গিয়ে এই 5টার জন্য কি আমি 5টা এই ডাটাবেস তৈরি হবে? না 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 না, এটা কি বোঝাচ্ছে? সার্ভারে শুনেন, একটা এক্সেল সার্ভারে আমি 5টা ডাটাবেস করতে পারবো। 5টা ডাটাবেসে, পার ডাটাবেসে আপনার 1 টিবি। আপনি ইউজারের মানে আপনি তো প্রত্যেকের ইউজার করবেন, মেইলের জন্য ইউজার ক্রিয়েট করবেন না, সেই হ্যাঁ। ইউজার ডাটাবেসে রাখবেন, কিন্তু হ্যাঁ। এই মেইল বক্স ডাটাবেসের স্টোরেজটা 1 টিবির বেশি হতে পারবে না এক একটা ডাটাবেস স্ট্যান্ডার্ড লাইসেন্সে। ইউজার 5টা আমরা বলতে কয়জন আসলে হবে? যতটুকু 5টার বুঝলাম, মধ্যে না আমি যতটুকু বুঝলাম, ইউজার 5টা বলতে লিমিটেশন নাই, আপনারা just ইউজার খালি লিমিটেশন 5টা নাই, মানে ইউজার লিমিটেশন নাই, কিন্তু ওই যে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে নিতে পারবেন, 5টা করতে পারবেন আর কি, এরকম 5টা ভাগ করে নেওয়া ডিপার্টমেন্ট যেতে করতে পারে, পারেন, ঠিক কিনা যা ভাই? খুশি করতে পারেন, সেটা তো আপনার ওন ডিজাইন, বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনি 5টা ডাটাবেস করতে পারবেন, 5টা ডাটাবেসে ইউজার রাখতে পারেন, সেটা ডিপার্টমেন্ট করেন অথবা যে কোনো নাম দেন, DB1, DB2, DB3, সেই হিসেবে আপনি করতেই পারেন। ক্লিয়ার? আমি থাকলে clear বলতে পারেন। ওকে ওকে। আর এন্টারপ্রাইজ লাইসেন্স হলে আপনি 100 মেইল বক্স ডাটাবেস করতে পারবেন, এবং এখানে কোনো 1 টিবির লিমিটেশন নাই, এখানে এই ডাটাবেসে স্টোরেজ আনলিমিটেড। এন্টারপ্রাইজ লাইসেন্সটা কি আমি 1 বছর বা কত বছর পর্যন্ত নিতে অন পারবো? কত টাকা টাইম লাগবে? 10 বছরের জন্য। মাইক্রোসফটের যে কোনো রিলিজ ডেট থেকে 10 বছর মাইক্রোসফট সাপোর্ট দেয়। দাদা, আমি যদি একবার লাইসেন্স কিনি, এটা তাহলে 10 বছর পর্যন্ত থাকবে? আমাকে 10 বছরের মধ্যে আর কোনো লাইসেন্স কিনতে হবে না, তাই তো? না না, কোনো কিনতে হবে না, মাইক্রোসফট বলেই দিয়েছে যে কোনো, এটা হলো মাইক্রোসফটের লাইসেন্স এগ্রিমেন্ট, যখন রিলিজ ডেট থেকে 10 বছর পর্যন্ত মাইক্রোসফট এটার সাপোর্ট সার্ভিস দিবে লাইসেন্স কিনলে। কি স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ দুইটার ক্ষেত্রে সেম? মানে আপনার যে কোনো ভার্সন মাইক্রোসফট, এখন ধরেন এক্সপি সাপোর্ট চাইলে আপনি লাইসেন্স কিনছেন, এক্সপি চাইলেই তো সাপোর্ট পাবেন না, আপডেট তো হবে না, হবে, তার মানে অবসুলেট। তার মানে কি, লাইসেন্স একবার কিনলে অন টাইম, যতদিন এইটার মাইক্রোসফট আপডেট বন্ধ না করবে ততদিন আপনি এটা চলবে, আর আপডেট বন্ধ করলেও চলবে, কিন্তু এখন তো অনেক অফিসে এক্সপি আছে, চলে না, কিন্তু এটার তো সাপোর্ট সার্ভিস নাই,
আপডেট হবে না, এই সমস্যা ওই সমস্যা হতেই থাকে। লাইক আপনার উইন্ডোজ 2000 আপনার উইন্ডোজ 10 আসলো 2015-তে, হ্যাঁ, আর এই এখন যেহেতু উইন্ডোজ 11 আসতেছে, সেটা তো এখন অবসোলিউট করবে না, 2024 পর্যন্ত যাবে, এরপরে এটা অবসোলিউট করবে, তার মানে Obsolete অলমোস্ট করবে। 10 ইয়ার্স। 10 না, মাইক্রোসফটের এটা হলো বাই ল যে 10 পাইলো মনে হয়। সার্ভিস দিবে। তারপরে এক্সচেঞ্জ সার্ভার ক্যাল, এটা সম্পর্কে একটু বলবেন? ক্যাল হ্যাঁ, লাইসেন্সের ক্ষেত্রে এখন এক্সচেঞ্জ সার্ভার হলো ক্যাল মানে হলো ক্লায়েন্ট অ্যাক্সেস লাইসেন্স। আপনি যতগুলো ইউজার এক্সচেঞ্জ সার্ভারের ভিতরে করবেন ততগুলো মাইক্রোসফট বলে ক্যাল কিনবেন। মিনিমাম 5 ক্যাল লাগে। টেকনিক্যালি কোনো সমস্যা নাই, কিন্তু কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনাকে ক্যাল কিনতে হবে যদি কমপ্লায়েন্স মেনটেন করবেন। যত ইউজার তত ক্যাল করবে। এখানে যদি আমার যদি 2000 ইউজার হয়, আমাকে কয়টা ক্যাল কিনতে হবে? মিনিমাম মানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট মিনিমাম 5 ক্যাল, কিন্তু কমপ্লায়েন্স মেনটেন যদি করতে চান তাহলে 2000ই লাগবে। টেকনিক্যালি কোনো সমস্যা নাই, ক্যাল না হলেও হবে। ক্যালের মানিটা কি? ক্যালের মানিটা একটু বলবেন? ক্লায়েন্ট অ্যাক্সেস লাইসেন্স মানে ইউজার যতগুলো ইউজার ততগুলো ক্যাল। সো এই যে আমি লাইসেন্স কিনলাম 5টা, সো এটার মেয়াদ কি ওই যে 10 ইয়ার্স? আপনার ওএস যতদিন থাকবে ততদিন, ওটা সমস্যা না, এটা সব অন টাইম। মাইক্রোসফট যেটা বলে ক্লায়েন্ট অ্যাক্সেস বছর 5টা কিনছেন, আগামী বছর 5টা, এরকম প্রতি বছর, এবছর 50টা, আগামী বছর 50টা, এরকম কিনা 2000 পর্যন্ত যাবে। এটা হলো কমপ্লায়েন্স। এবছর না পারলে বাকিটা করবে। কিন্তু আপনি প্রত্যেকটা ইউজার বানাইলে একটা ক্লায়েন্ট অ্যাক্সেস লাইসেন্স আপনি কিনবেন। এটা হলো মাইক্রোসফটের কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স তো বুঝিনি, সমস্যা নাই। ভাই আমি যদি এখন আমার শুরু করলাম 5টা ক্যাল দিয়ে, আমার ধরেন প্রথমে 1000 ইউজার হইলো, পরবর্তীতে যদি আরো ইউজার বাড়ে, ওই ক্ষেত্রে আমাকে কি ক্যাল কি বাড়াইতে হবে আবার? কমপ্লায়েন্স যদি আপনার অর্গানাইজেশন মেনটেন করে তাহলে ক্যাল লাগবে, আর যদি কমপ্লায়েন্স মেনটেন না করে তাহলে তো টেকনিক্যালি কোনো সমস্যা না। মাইক্রোসফটের সাইড থেকে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? রেস্ট্রিকশন বলতে যেটা হলো কমপ্লায়েন্স সংজ্ঞা বুঝেন কিনা সেটা হলো আগে ব্যাপার। আসলে কমপ্লায়েন্সটাই বুঝতেছি না স্যার, না হলে হয়তো পুরোটা ক্লিয়ার হয়ে যেত। ভাই আমি কি একটু বলবো? বলেন না, বলেন কমপ্লায়েন্স বুঝেন। কমপ্লায়েন্সের বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা ডাটাবেজ ইউজ করতেছেন, সাপোজ এসকিউএল সার্ভার বা ওরাকল সার্ভার। ওরাকল কিন্তু আপনার কখনোই লাইসেন্সের জন্য প্রেসার ক্রিয়েট করবে না, এসকিউএলও কিন্তু কখনোই আপনার লাইসেন্সের জন্য প্রেসার ক্রিয়েট করবে না। কিন্তু আপনি ধরেন সাপোজ একটা অর্গানাইজেশন, আপনি চাচ্ছেন যে না আমি লাইসেন্স, যেমন এই যে অফিসের কথা চিন্তা করেন, আমরা কিন্তু ক্র্যাক দিয়ে চলতেছি, কিন্তু আমরা চাইলে কিন্তু লাইসেন্স ইউজ করতে পারি। লাইসেন্স ইউজ করা কমপ্লায়েন্স হচ্ছে এরকম, যেমন ধরেন মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, ব্যাংক যেগুলো আছে, দেখবেন ওরা কি করে, প্রত্যেকটা জিনিস লাইসেন্স কিনে। ইভেন আপনি শুনলে অবাক হবেন যে অ্যাডোব রিডার, অ্যাক্রোবেট রাইটার, ছোট ছোট সফটওয়্যার লাইসেন্স কেনে ফরেন যে কোম্পানিগুলা। কারণ হচ্ছে যে ওরা চায় যে যেটা স্ট্যান্ডার্ড ওইটাই মেনটেন করতে। যেমন অফিস 365 এর ধরেন শেয়ার্ড মেইল বক্স খোলা যায়, ধরেন আপনি 10টা লাইসেন্স কিনলেন, 20 জন ইউজার ইউজ করতে পারবেন, কিন্তু এটা কমপ্লায়েন্স না, কিন্তু আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, কমপ্লায়েন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি চাইলে করতে পারবেন, মানে আপনি যদি না করেন কোনো সমস্যা নাই, বাট আপনি করলে এটা ভালো, আপনার জন্য স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি, ফ্রি আরেকটু সফটওয়্যার সহজ আর মানে কেনা সফটওয়্যারের মধ্যে যে তফাৎটা থাকে। ভাইয়া আমি কি একটা কথা বলতে পারবো না? ভাইয়া আগে যেটা বলছেন, আমি একটা মাল্টিনেশনালে মাঝে মাঝে সাপোর্ট দিই। আমি ওনারাও বলি। মানে একেবারে সবকিছুর জন্য মানে ওনারা লাইসেন্স করে, মানে ওনারা বুঝতে পারে লাইসেন্স নেওয়া মানে একটা সিকিউর হিসাবে আমি আছি। শুনেন, আমি একটু বলি কমপ্লায়েন্স মানে হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে থাকেন, আমি যেমন একটা অর্গানাইজেশন আছি, আমার এখানে A to Z লাইসেন্স, উইদাউট এনি লাইসেন্স কোনো সফটওয়্যার ইনস্টল করাই নিষেধ। কারণ হচ্ছে এটার হচ্ছে লিগ্যাল অ্যাকশন আছে, এটার একটা ইন্টারন্যাশনাল পলিসি আছে, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে, আইএসও সার্টিফাইড হতে হলে এই ধরনের আইটি ইনফ্রাস্ট্রাকচারে এইগুলি অডিট হয়। সেই অডিটে পাস করতে হলে এই কমপ্লায়েন্সগুলি এই ক্রাইটেরিয়াগুলি মেনটেন করতে হয়। ইভেন আপনি যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে থাকেন, সেইখানে যদি আপনি আনঅথরাইজ আনলাইসেন্স সফটওয়্যার ইউজ করেন, এটা যদি সেই মাদার কোম্পানি যদি আপনার নামে কেস হয়ে যাবে, 1 নাম্বার।
2 নাম্বার হচ্ছে বড় বড় এই সার্ভার গুলি আপনি যদি প্রপার কমপ্লায়েন্স মেনশন না করেন, সার্ভার লাইসেন্সিং যদি না করেন, মাইক্রোসফটকে আপনি লিখলে কোনোদিনও আপনাকে মাইক্রোসফট সাপোর্ট করবে না। আপনি যদি লাইসেন্স কিনেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাইক্রোসফট সাপোর্ট করতে বাধ্য, ইভেন আমরা পাই। মানে আমি clear, কমপ্লায়েন্স thank হলো you. রেগুলারিটি স্ট্যান্ডার্ড, মানে হলো দেখেন আমরা কিন্তু বাসায় অফিস উইন্ডোজ কিন্তু সবাই ক্র্যাক বা কোনো না কোনো ভাবে ইউজ করি, কিন্তু একটা অফিসের লাইসেন্স হলো 38,000 টাকা, কিন্তু এটা দিয়ে কিনি, কিন্তু আমাদের পারপাস সার্ভ হয় না। কিন্তু অ্যাজ এ আমিও মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন ছিলাম তখন কিন্তু অফিসের লাইসেন্স ইউজ করে 38,000 টাকা দিয়ে আমার জন্য কিনে দিত। কারণ হলো সে তার অডিট হয় বা থাকে, লিগাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে। আর ক্যাল হইলো মাইক্রোসফট আপনাকে ক্যালের জন্য লাইসেন্স আপনাকে লাগবে, ক্যালের জন্য আপনাকে আটকাবে না, কিন্তু মাইক্রোসফট আপনাকে মাইক্রোসফটের রিকোয়ারমেন্ট হলো যে আপনি প্রতি বছর বছর আপনি বাড়ান। আপনি এখন একত্রে পারেন নাই, তার মানে কি ইউজার ক্লায়েন্ট অ্যাক্সেস যতগুলো ইউজার ততগুলো ক্যাল আপনার নিতে হবে, কিন্তু আপনি বছর 50টা, আগামী বছর 50 এরকম বাড়াইতে বাড়াইতে আপনি কমপ্লায়েন্সে চলে আসেন, ঠিক আছে? এটা বলে। এখন আপনি টেকনিক্যালি কাজ করতে কোনো সমস্যা নাই, কিন্তু কমপ্লায়েন্সের যে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। কমপ্লায়েন্স হলো আপনি কাগজ কলমে আপনার অর্গানাইজেশনটা সকল কিছু থেকে মুক্ত, ইউ আর এ রাইট, মানে কি আপনি কোনো ইলিগাল কিছু ইউজ করেন। কমপ্লায়েন্স থাকা মানে হলো ইলিগাল আপনার ভিতরে কিছু নাই অর্গানাইজেশনের ভিতরে, এটাকে আমরা কমপ্লায়েন্স বলি। আর লিগালিটি থাকা মানে কমপ্লায়েন্স, আর ইলিগাল থাকা মানে নন কমপ্লায়েন্স। এটা হলো সহজভাবে। আমি বুঝাইতে পারলাম কিনা, বা আপনারা যারা আসলে কাজ করেন ক্লিয়ার কিনা, বা চাইলে আপনারা কেউ শেয়ার করতে পারেন। বুঝে গেছে ভাইয়া, ঠিক আছে। ওকে, এভাবে আসলে আমরা বলতে পারি। ডিপ্লয়মেন্ট সিনারি সিঙ্গেল সার্ভারে ডিপ্লয়মেন্ট করতে পারি। ওই যে কিছু আগে কোশ্চেন ছিল যে আমি আসলে মাল্টিপল সার্ভার ডিপ্লয়মেন্টটা দেখাইলাম কেন। আপনি চাইলে সিঙ্গেল সার্ভারে ডিপ্লয়মেন্ট করতে পারেন, মাল্টিপল সার্ভারে করতে পারেন, হাইব্রিড এক্সেল সার্ভার 90টা সিঙ্গেল সার্ভার ডিপ্লয় করতে পারেন, মাল্টিপল সার্ভারে করতে পারবেন, মানে রিডান্ডেন্টের ক্ষেত্রে, এবং হাইব্রিডও আপনি করতে পারবেন। সো এই 3টা সিনারিও হয়। এভাবে আসলে আমরা আসলে করি। নেক্সট ক্লাসে আসলে আমরা ল্যাবটা শুরু করব। আজকে হলো আমরা পুরো ডিজাইন, ডেপ্লয়মেন্ট এবং কি হবে সেটা আসলে নিয়ে আলোচনা করলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, বলেন না। এক্সচেঞ্জের যে ক্লাউড যেটা বললেন, এটার এই যে সার্ভার যে স্পেসটা, এটা কোথায় থাকবে? আমার সার্ভারেই নাকি ক্লাউড কোনো স্পেসে থাকবে? আচ্ছা, ক্লাউডের 3টা মডেল হয়। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এখন এক্সেস অনলাইন এটা একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা মাইক্রোসফটের। এখানে মাইক্রোসফট আপনার সাথে এগ্রিমেন্ট করবে যে আপনি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস শুধু মেইল বক্সটা ক্রিয়েট করবেন, লাইসেন্স একটা ইউজার নেবেন, একটা লাইসেন্স ইউজ করবেন, আপনি টাকা দিবেন। ব্যাক এন্ডে মেইনটেনেন্স বলেন যা বলেন সব শুধু আপনি একটা কনসোল দিবে আপনাকে, সেই কনসোল অনুসারে একটা ইউজার ক্রিয়েট করবেন আর একটা লাইসেন্স নেবেন, লাইসেন্স অ্যাসাইন করবেন, আপনার জন্য মেইল বক্স রেডি, আপনি ইউজ করতে থাকবেন। ডাটা বলেন যা বলেন সব সিকিউরিটি সে দিবে। মানে এটা কি অফিস 365 এর যে হ্যাঁ, অফিস যেমন 365, অফিস 365 এর মধ্যে একটা প্যাকেজ আছে এক্সচেঞ্জ অনলাইন পিয়ন, এক্সচেঞ্জ P2। অফিস 365 হলো একটা বান্ডেল, কিন্তু আপনি চাইলে শুধু এক্সচেঞ্জ অনলাইন পিয়ন অথবা P2 নিতে পারবেন, শুধু মেইল সার্ভিসও নিতে পারবেন। ওকে, কারণ অফিস 365 তো একদম বান্ডেল, সব পান। সবকিছু মিলে। মামুন ভাই, অফিস 365 তো বান্ডেল অফ 4 এলিমেন্টস। একটা হলো এক্সচেঞ্জ, তারপরে হলো শেয়ার পয়েন্ট, ওয়ান ড্রাইভ, আর হলো তো টিমস। এই 4টা, তাই আরো না? বেশ কিছু ফিচারও আছে না? আরো অনেক ফিচার আছে, হলো মাদার ফিচার, মানে কোর এগুলো হলো কোর, এই কোর হলো 4টা। কিন্তু আপনি চাইলে শুধু মেইল সার্ভিসও নিতে চান, মানে আমি বান্ডেল নিব না, শুধু মেইল সার্ভিস নিব, সেটাও নিতে পারবেন, সে ব্যবস্থা আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের প্যাকেজ আছে, E1, E3, E5,
E1 এ শুধু মেইল আর হচ্ছে পোর্টালে ইউজ করা যায়। E3 তে হচ্ছে ডেস্কটপ ভার্সন প্লাস হচ্ছে পোর্টাল ইউজ করা যায়। এখানে OneDrive, MS Team, Power BI, মাইক্রোসফট প্ল্যানার, ট্র্যাকার, অনেক শেয়ার কিছু পয়েন্ট ইউজ করা থাকে। যায়। আবার মাইক্রোসফট অফিস 365 E5 যেটা E5 এ হচ্ছে অপারেটিং সিস্টেম এন্টারপ্রাইজ লাইসেন্স সহ চলে আসে। বিভিন্ন রকমের প্যাকেজিং আছে, হ্যাঁ, প্রাইসিং আছে আসলে। স্ট্যান্ডার্ড আছে, এসেনশিয়াল আছে। মানে ওই প্যাকেজ অনুসারে আসলে আপনি মানে আপনি আসলে আপনি করতে পারেন কেমন, আপনি টাকা দেন কিনতে পারবেন অফিস 365। সো ওইরকম একটা জায়গা। সো আপনাদের বলেন আর কার কি কোশ্চেন বলেন কোশ্চেন ছিল বলেন। অফিস 365 যে আমরা লাইসেন্সটা কিনি, সেই ইমেল অ্যাড্রেসিংটা আসলে কি মাইক্রোসফট কি তাদের মাইক্রোসফট সার্ভার থেকে আমাকে দেয়, নাকি আমার এক্সচেঞ্জ সার্ভার থেকে আমার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে? ইমেল অ্যাড্রেস কি যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটার এগেইনস্ট অফিস 365 লাইসেন্স আনতে পারবো? অফিস 365 মানে মাইক্রোসফটের ব্যাকএন্ডে এক্সচেঞ্জ সার্ভার ইউজ করে। ওরা বিজনেস মডেলটা এমন ভাবে করেছে যে আপনি ওর কাছ থেকে নিতে হবে সাবস্ক্রিপশন বেস, মানে পার ইউজার পার লাইসেন্স। আপনি ওখানে ইউজার ক্রিয়েট করবেন, লাইসেন্স অ্যাসাইন করবেন, তখনই মেইল বক্স অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ হবে না। এটা ওর ডাটা সেন্টার থেকে ও ম্যানেজ করবে। ডোমেইনটা কি হবে? ডোমেইনটা ভালো কথা। আপনার ডোমেইনই হবে, ওই আপনার ডোমেইনটা ও সার্ভারের সাথে ইন্টিগ্রেশন করা যায়। আমরা যারা ভেন্ডর আছি আমরা ওই এক্সচেঞ্জ সার্ভারের সাথে ওদের সিস্টেমের সাথে আমরা আপনার ডোমেইনটা ইন্টিগ্রেশন করে দিই, আপনার ডোমেইন থেকেই মেইল যাবে। ওটার জন্য আলাদা কিছু কনফিগারেশন আছে, ওই ইন্টিগ্রেশনের ব্যবস্থা আছে। ওর সার্ভারের সাথে আপনার সার্ভার মানে আপনার ডোমেইনের সাথে ইন্টিগ্রেশনের ব্যবস্থা আছে। সেটার জন্য কি অ্যাজিউরে যেতে হবে, এডিটাকে অ্যাজিউরে নিতে হবে, অ্যাজিউর এডিতে যেতে হবে, এরকম কিছু কি? আচ্ছা ওকে, শুনেন, আপনার অন প্রেমের এডি আছে, সেই এডির ইউজারও অফিস 365 সিঙ্ক করে নিতে পারবেন। মাইক্রোসফট ব্যাকএন্ডে ওই এক্সেস সার্ভারের জন্য অ্যাজুর এডি, কাস্টমাইজ অ্যাজুর এডি সে ম্যানেজ করে। সেটা নিয়ে আপনাদের না, ওটা বাই ডিফল্ট যখন একটা আপনাকে ট্যালেন্ট ক্রিয়েট করে দিবে তখন ব্যাকএন্ডে ও অ্যাজুর এডি ম্যানেজ করবে। আর মাইক্রোসফটের কোনো এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এডি লাগবে, সেটা অ্যাজুর এডি হোক আর অন প্রেম এডি হোক। এটা হলো মাইক্রোসফটের শেষ হয়ে গেছে। হ্যাঁ বলেন। তো নতুন এমকাস হইছে এমকাস দে। আমি আপনাদের আমার কথা কি ইকো হচ্ছে? ইকো হচ্ছে ভাই, ইকো হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার কাইটা আপনাদের কাটতে হবে না, আপনারা থাকেন, আমি কাইটা বের হই আমার মধ্যে। গরম পানি দিয়ে রাতে দেখ কি আর কোনো শুন যে কিছু হচ্ছে কিনা। আমি ডিসকানেক্ট হই।